Dreams Avenue. হ্যালো, শুনছেন সবসময় রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ, এবং শুনছেন এই মুহূর্তে আরেকজনকে, সে হচ্ছে ইরাজ, এবং শুনছেন সবসময়, যদিও বললাম রেডিও আমার 88.4 FM, কিন্তু আমাকে সবসময় শুনতে পারেন না নিশ্চয়ই। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গত 2 সপ্তাহে আমাকে শুনতে পারেননি, এবং তার থেকে আপনার হয়তো তেমন কোনো ক্ষতি বৃদ্ধি হয়নি, এতে কিন্তু আমার অনেক বিশাল ক্ষতি হয়ে গেছে, এবং ওই পত্রিকার ভাষায় এই ক্ষতি কখনোই পূরণ হবার নয়, এক দেশ ও জাতির জন্য না হলেও আমার ব্যক্তিগত একটা হিসেবে অপূরণীয় ক্ষতি। জীবন থেকে 2 সপ্তাহ চলে গেল আপনাদেরকে ছাড়া, আমি জানি না এর কোনো ক্ষতিপূরণ আপনারা আমাকে বা আমি নিজেকে দিতে পারবো কিনা। একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, আমার মনে হচ্ছে যে লাস্ট কবে এরকম হয়েছে যে পরপর 2 শো আমি মিস করেছি, এটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আমার যতদূর মনে পড়ে, আমার দুর্বল স্মৃতিশক্তি আমাকে যেটা মনে করে দিচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে 2012 সালের জানুয়ারিতে আমি এরকম সর্বশেষ হয়েছিল। জানুয়ারির শেষ, ওই মাসে শেষ 2 শো আমি মিস করেছিলাম, এবং এই তারপরে 2012 পর থেকে প্রায় 4.5 বছর পরে এরকম হলো। সো অনেকদিন পরে পরপর 2টো, এবং আমার জন্য খুব কষ্টকর ছিল বিষয়টা। নিতান্তই বাধ্য না হলে এমন কখনোই হতো না, এবং 2 সপ্তাহ পরে এই মুহূর্তে স্টুডিওতে এসে আমার যেটা মানে ফিলটা কাজ করছে আসলে, এবং এই অনুভূতিটা আসলেই মাঝে মাঝে কাজ করে একটু বিরতির পরে, দীর্ঘ বিরতির পরে ফিরে এলে। সেটা হচ্ছে জীবনে যত ভালো ঘটনাই ঘটতে থাকুক না কেন, আমার জীবনটা যত আনন্দে, যত হাসিতে, যত ভালো কিছুতে পূর্ণ থাকুক না কেন, এই একটা জিনিস, মানে এই আনন্দটা আসলে, এই অনুভূতিটা আমার লাইফের অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না। মানে অন্য কোনো আনন্দ এই আনন্দটার পরিবর্তিত রূপ হতে পারে না, বা অন্য কিছুই এখানে আসতে না পারো, বা একটা শো করতে না পারো, বা রেডিওতে না থাকার কষ্ট আসলে অন্য কোনো কিছু দিয়ে ভোলা যাবে না। এই অনুভূতিটা একমাত্র হট সিটে বসলেই পাওয়া যায়, এই মাইক্রোফোনের সামনে কথা বলতে আসলেই পাওয়া যায়, এবং এই স্টুডিওতে আসলেই পাওয়া যায়, এবং আপনাদেরকে সাথে পেলেই পাওয়া যায়। এটা আর পৃথিবীর কোনো কিছু এটাকে রিপ্লেস করতে পারবে না বলে আমার মনে হয়। সো আমি এই মুহূর্তে বেশ আবেগ তাড়িত, বোঝাই যাচ্ছে। আমি একটু অসুস্থও বটে, হয়তো ভয়েস শুনে বোঝা যাচ্ছে। আমি খুব বাজে একটা ভাইরাস জ্বর এফেক্টেড ছিলাম, এখনো খুব পুরোপুরি সুস্থ হয়নি, আগের থেকে অনেক ভালো আল্লাহর রহমতে, এবং ভয় ছিল টানা 3য়বারের মতো না শো মিস হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতে না শো করার মতো অবস্থায় আছি এই মুহূর্তে। আর প্রথম গানটা প্লে করবো আজকে রোদের কিনারায়, আরবু ভাইরাসের গান, এবং সবাইকে শুরুতেই মনে করে দিচ্ছি SMS করার নিয়মটা। প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমার এই শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আজকে যেহেতু 2 সপ্তাহ আমি ছিলাম না, অনেকে নিশ্চয়ই অনেক রাগ করে, অনেক অভিমানের SMS পাঠাবেন, তো একটা গুড নিউজ সেজন্য শুরুতেই দিয়ে দিই, যাতে একটু হলেও আমার দিকে মানে তীর ধনুক এগুলো কম আসে। সেটা হচ্ছে যে বহুদিন পর আজকে FM লাইব্রেরি করব, দেখা যাক এই ঢাল দিয়ে আমি তীর ধনুকগুলোকে আটকাতে পারি কিনা। সো লেটস এনজয় দ্য ফার্স্ট সং, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আপনার নির্ঘুম বন্ধু বিরাজকে। শুক্রবার রাতের স্পেশাল আয়োজন, যার নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ, সেখানে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যদি বলেন কি হয় সেই ড্রিমস অ্যাভিনিউতে, যদি হয়ে থাকে নতুন একজন আগন্তুক সেই ড্রিমস অ্যাভিনিউতে, তবে আপনাকে আমি সাদর সম্ভাষণের সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তেমন কিছুই হয় না, বলতে পারেন যে অকাজ হয়, এবং একেবারে আজগুবি সব বানোয়াট কথাবার্তা হয়, যার কোনো বাস্তবতা নিরিখে যার কোনো মূল্য নেই, এবং যার কোনো বাস্তব ভিত্তি নেই, একেবারে আজগুবি অবাস্তব আশারে কিছু কাজ নেই, এমন কিছু তরুণ প্রাণের কণ্ঠস্বর সেখানে মুখরিত হয় 3 ঘন্টা ধরে, রাত 11 থেকে 2 পর্যন্ত। তার মাঝেই হয়তো আবার কিছু স্বপ্ন, কিছু আশা, কিছু ভালোবাসা, কিছু বিষাদ হয়তো মুখরিত হয়। তার দামও হয়তো জীবনে আছে, যার কাছে মনে হয় আছে সেই হয়তো আমার সাথে থাকে, আর যার কাছে মনে হয় একেবারেই বকওয়াজ করছে এই বকে যাওয়া ছেলেটা, সে হয়তো আমার সাথে থাকে না। তো আজকে যদি আপনি আমাকে প্রথম শুনে থাকেন, আপনি নিজেই প্রমাণ পাবেন যে আপনি আসলে একজন সুবিবেচক, মাথা ঠিক আছে এরকম একজন মানুষ, নাকি আপনিও মাথার সমস্যা দেখা দিয়েছে, এবং আপনিও বাস্তবতা বিবর্জিত একজন মানুষ। আজকে কিন্তু তার একটা পরীক্ষা হয়ে যেতে পারে। যদি আমার সব ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে আপনিও বাস্তবতা বিবর্জিত, একেবারে বকে যাওয়া একজন মানুষ। আর ভালো না লাগলে বুঝতে হবে আপনি ঠিক পথে আছেন, এবং আপনি জীবনের সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর সে যাই হোক, শুনছিলাম একটু আগে যে গান, সেটা হচ্ছে এরিক ক্ল্যাপটনের গান কোকেইন। এবং এই গান শুনে আবার কেউ মাদকের প্রতি ইন্সপায়ার্ড হবেন না, এটাই আমার অনুরোধ, এবং মাদককে বর্জন করবেন, ঘৃণা করবেন, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। বাট গানটা অনেক ভালো, এবং এরিক ক্ল্যাপটন আমার অসম্ভব রকম প্রিয় একজন মিউজিশিয়ান।
কিছুদিন পর পরে আমি তার গান প্লে করি, এটা থেকেই বোঝা যায় সেটা অসাধারণ। এবং তার কম্পোজিশন এমনিতে আমার তার করা ব্লুজ মিউজিক আমার ভীষণ রকম প্রিয়। এবং তার আগের গানটা ছিল আরবু ভাইরাসের গান রোদের কিনারায়, দারুণ গান। অনেক SMS এসছে, তাহমিনা ফার্স্ট SMS পাঠিয়েছেন। তাহমিনা এবং বেশিরভাগ বন্ধু আমাকে পিনস করেছেন, টিজ করেছেন, খোঁচা দিয়েছেন এবং ফাঁকিবাজ হিসাবে আখ্যায়িত করেছেন। তারা, আমি শুরুতে একটা ডিফেন্স সিস্টেম চালু করে রেখেছিলাম যে আজকে একটা FM লাইব্রেরি করবো, বহুদিন পরে এটা বলে একটু পার্টটার পাওয়া যায় কিনা, কিন্তু খুব একটা কাজ হয়নি। সবাই আমাকে সাপান্ত করছেন, গালমন্দ করছেন, ফাঁকিবাজ হিসেবে অভিহিত করেছেন, যেটা আগে বললাম 2 সপ্তাহ না থাকার জন্য। তো যে পিন ছিল, যে খোঁচাগুলো একটু বেশি বেশি আর্টিস্টিক, সেগুলো একটু পড়ি। আবির লিখেছেন যে আজ ঘুম থেকে উঠতে উঠতে নেহাত বেলা হয়ে গিয়েছিল দেখে, না হয় আজ সূর্য যে পশ্চিম দিকে উঠেছে সেটা দেখতে মিস হওয়ার কোনো অবকাশই ছিল না। এরকম মানে কি বলা যায়, শৈল্পিক বা শিল্পিত খোঁচা খেতেও ভালো লাগে, খুবই আর্টিস্টিক পিঞ্চ, ভালো লাগলো আমার। নিশাত নবীন অবশ্য বায়ার্ন মিউনিখের যেহেতু সেমিফাইনাল হেরে গেছে আমাকে সমবেদনা জানিয়েছেন। এই দুঃখ সহজে ভোলার নয়, তবে একটাই আমার আশা, সেটা হচ্ছে যে 2014-তে জার্মানি যখন বিশ্ব চ্যাম্পিয়ন হলো বিশ্বকাপ ফুটবলে, সেবারও কিন্তু বায়ার্ন সেমিফাইনাল হেরে গিয়েছিল, মন খুব খারাপ ছিল, কিন্তু বিশ্বকাপে সেই দুঃখ ভুলেছিলাম। তো এবারও এরকম একটা আশা করছি, যেহেতু 10ই জুন সম্ভবত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, তো এবারও যেহেতু একই কাজ হলো, আশা করছি জার্মানি এবারও চ্যাম্পিয়ন হবে। ড্রিম গার্ল তো খোঁচা দেবে, এটা আমি জানতাম, আর কেউ দিক আর না দিক, পুরো পৃথিবী আমার দিকে ফুলের মালা নিয়ে গিয়ে আসলো। এই একটা মেয়ে যে অন্তত পৃথিবীতে আছে যে সেই শত সহস্র ফুলের মালার ভিড়েও কটু কথা বলতে ছাড়বে না, এই সেরকম একজন হলেন ড্রিম গার্ল। তো তিনি আমাকে অনেক অনেক কথা লিখেছেন, তার মধ্যে সারাংশটা হচ্ছে এরকম যে আমি নাকি প্রতি বছর অনেক শো ফাঁকি দেই, কিন্তু বছর শেষে নাকি বলি মাত্র 2-3টা শো আমি মিস করেছি। গত বছর আসলেই মাত্র 2-3টা শো আমি মিস করেছিলাম সম্ভবত। এবং আরও একটা বিশাল তথ্য দিয়ে আমাকে বাধিত করেছেন যে আমার স্মৃতিশক্তি দুর্বল, 2014 নভেম্বরে নাকি এরকম টানা 3টা শো আমি করিনি, এটা আমার মনে পড়ছে না। এবং ইলেকট্রিসিটি যে সারা বাংলাদেশ অন্ধকারে ডুবে গিয়েছিল, ব্ল্যাক আউট হয়েছিল সম্ভবত 1 সেপ্টেম্বর, প্রবাবলি 1 নভেম্বর কি সেটা 1 সেপ্টেম্বর মেবি, সেই শোটা আমার মিস হয়েছিল, কিন্তু সেটা আমার কারণে না, বিকজ ওই টেকনিক্যাল প্রবলেমের জন্য। কিন্তু টানা 3টা শো আমার নভেম্বরে মিস হয়েছিল বলে আমার মনে পড়ছে না আসলে এরকম হয়েছিল কি। এছাড়াও আরও অনেকে আমাকে SMS পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন রাশেদ। অবশ্য খুব ভালোবাসার কথা বলেছে আমার প্রতি, ওকে থ্যাংক ইউ। পরিস্বপ্ন SMS পাঠিয়েছে। অ্যালোন গার্ল আমাকে জানিয়েছেন যে উনিও বেশ শৈল্পিক খোঁচা দিয়েছেন আমাকে, যে ভালোই তো, খুবই ভালো, কেউ কিছু বলার আগেই সারেন্ডার, মন ভুলানো কথা আপনাকে দিয়েই হবে, ক্যারি অন। ওকে, SMS করার নিয়মটা একটু বলি, তারপরে আরো অনেক কথা আছে। যদি কোনো গান শুনতে চান, যদি কোনো মনের কথা শেয়ার করতে চান, বা আমাকে এদের মতো যদি খোঁচাও দিতে চান, সবকিছুর জন্য আপনি স্বাগতম আপনাকে জানানো হবে। প্রথমে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। কিন্তু একজন আমার এতদিনের বন্ধু এরা কেউ আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করলো না যে আমি অসুস্থ অবস্থায়, জীবনের সাথে ঝুঁকি, মৃত্যুর সাথে পাঞ্জালার অবস্থাতেও আমি না, এতটা বাজে অবস্থা নাই, একটু সিনেমাটিক ওয়েতে বললাম, যে সিনেমায় দেখেন না যে নায়ক হাসপাতালের বেড থেকে স্যালাইনের দড়ি ছিঁড়ে ফেলে নায়িকারকে বাঁচানোর জন্য ছুটে যায় আর কি, ওরকম একটা ড্রামাটিক ইফেক্ট দিলাম। তো সে যাই হোক, আমি এই অবস্থা শো করতে এসেছি এবং এই কারণে কথা মাঝে মাঝে অসংলগ্ন হয়ে যাচ্ছে, সেটাও তারপর কিন্তু কেউ আমাকে একটা ভালো কথা বললেন না। জগতে আসলে ইনসাফ বলে কিছু নেই। তো সেই যাই হোক, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আজকে একটা গল্প বললাম শুয়ে সেটা হচ্ছে একটা ব্যাপার একটু ভাবুন, সেটা হচ্ছে যে আপনার সাথে কারো প্রচন্ড একটা মানসিক দ্বন্দ্ব চলছে, কেউ কারো মুখোমুখি হতে চাইছেন না, কারণ হয়তো প্রচন্ড একটা বড় একটা দেয়াল তৈরি হয়ে গেছে, অথবা রিসেন্টলি এমন কোনো ঘটনা হয়তো হয়েছে যে কারণে আসলে কেউ কাউকে ফেস করতে চাইছেন, এবং কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবেন, এই সংশয়, এই দ্বন্দ্ব এবং এই লড়াইটা আপনার ভিতরে ক্রমাগত আপনাকে পর্যদস্ত করে ফেলছে। এরকম একটা অবস্থায় যদি দুজনকে মুখোমুখি কোনো একটা কারণে হয়ে যায়, তখন আসলে তাদের দুজনের ভিতরে কি অনুভূতি কাজ করতে থাকে, এর অসাধারণ একটা বর্ণনা আমি এক লাইনে এত সুন্দর বর্ণনা, আসলেই বড় বড় লেখকদের তাদের সত্যি আলাদা কিছু থাকে বলে তারা বড় লেখক। আমি মুগ্ধ যে এত সুন্দর এই উপমা দিয়ে এটা বোঝানো হয়েছে একটা লাইন। আমি একটু পড়ে শোনা, এটা শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না। লাইনটা ছিল এরকম যে, জ্বলন্ত প্রদীপ শিখা বায়ুতাড়িত হয়ে আপন অঙ্গকে অনবরত অত্যাচারের ইচ্ছার অভিমুখে ঘুরিয়ে ঘুরিয়ে ধরলে সেখানে যেমন এই আলো এই আধারের সৃষ্টি হয়, আর পরস্পরের মুখমণ্ডল বিস্তৃতি ও স্মরণের পারে এসে খেলা করতে থাকে, এখন এখানেও তেমনি ঘটে চলে। কি উপমা! আমি আবার বলি, আমার কয়েকবার পড়তে হয়েছে এটা পুরোপুরি হৃদয়ঙ্গম করার জন্য। সেটা হচ্ছে যে, জ্বলন্ত প্রদীপ শিখা বায়ুতাড়িত হয়ে আপন অঙ্গকে অনবরত অত্যাচারের ইচ্ছার অভিমুখে ঘুরিয়ে ঘুরিয়ে ধরলে সেখানে যেমন এই আলো এই আধারের সৃষ্টি হয়, আর পরস্পরের মুখমণ্ডল বিস্তৃতি ও স্মরণের পারে এসে খেলা করতে থাকে,
এখন এখানেও তেমনি ঘটে চলে। একটাবার ভাবুন যে কোনো প্রদীপ শিখা খুব বায়ুতে নিভে যাচ্ছে, খুব লড়াই হচ্ছে, এবং তার ঠিক ওই সময়টাতে যে ব্যাপারটা হয় সেটা দিয়ে কি অদ্ভুতভাবে এই সময় দুটো মনের যে তুলনাটা করা হয়েছে, মানে দুর্দান্ত, সিম্পলি দুর্দান্ত। এরকম একটা লাইন পড়ার জন্য একটা ওই দিনটা সার্থক হতে পারে। তাই আমি মনে করছি আমার আজকের দিনটা সার্থক, আর আজকের রাতটা সার্থক আপনাদের জন্য। 2 সপ্তাহ পরে আপনার সাথে আছেন। কথা আর বেশি বলবো না, এখন একটা কবিতার কিছু অংশ আবৃত্তি শুনবো, তারপরে গানটা আমরা শুনবো। এবং এর কবিতাটা এই জন্য আমি প্লে করছি, আমি জানি আজকে অনেক কবিতা পড়ার রিকোয়েস্ট আসবে, কিন্তু আমার অবস্থা সেরকম নেই, আজকে কবিতা পড়ার মতো অবস্থায় নেই। সো আমি যেহেতু আমার কাছে, আর যদি ওই যে একজন বললেন না আমি খুব ট্যাক্টফুল হয়ে গেছে আগে থেকে সারেন্ডার, এটাও আগে থেকেই সারেন্ডার, এই জন্য খুশি করার জন্য এই কবিতাটা প্লে করছি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। রাতকে বলি চোখ বুঝে তুই থাক, যে আসে যায় চমকে সে না যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই বন্ধুটাকে, তার নাম হচ্ছে ইরাজ। ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউতে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবং শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে পলিসের গান এভরি ব্রেথ ইউ টেক। এই গানটা শুনতে চেয়েছিলেন নির্জন, এবং আমারও বহুদিন ধরে মনে ছিল গানটা শোনা হয় না। অ্যান্ড স্টিং, আই জাস্ট লাভ হিম। এরকম অবশ্য আমি অনেক মিউজিশিয়ান সম্পর্কে বলি, এখন কি করবো আসলে, এত অসাধারণ গ্রেট সব মিউজিশিয়ানের পৃথিবীটা ভরা, আমার কি আর দোষ আছে তাদেরকে ভালো না বেশে, কি আর উপায় আছে আমার। সে যাই হোক, তার আগে যে গানটা শুনলাম সেটা হচ্ছে দলছুটের গান জ্যোৎস্না বিহার, অ্যাকোস্টিক ভার্সনটা শুনলাম। তার আগে ছিল ওই একই কবিতা যেটা থেকে গান করা হয়েছে পরে, সঞ্জীব দার লেখা, সেই কবিতার আবৃত্তি শিমুল মোস্তফার কণ্ঠে। এবং আমাকে আরো অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন জান্নাত, এবং আরেকজন হচ্ছেন তার নাম হচ্ছে কোথায় হারিয়ে গেল আরেকজনকে, নিউ যারা লিসনার তাদেরকে আমি ওয়েলকাম করি সবসময়। আচ্ছা, খুঁজে পাচ্ছেন, উনি হারিয়ে গেছেন বোধহয় ভিড়ের ভেতরে। তানিয়া, জান্নাত, এরকম নতুন যারা আজকে আমাকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এর সাথে আরো একজন লিখেছেন আমাকে, তার নাম হচ্ছে তিশা, তিনিও নতুন লিসনার। ওকে, ইউর ওয়েলকাম টু। জিঞ্জিরা শাওন আমাকে জানিয়েছেন খুব ভালো একটা গানের রিকোয়েস্ট, ভাই একটু পরে আপনার গানটা প্লে হচ্ছে, পৃথিবীর কোনো শক্তি নেই এটাকে ঠেকায়। হাসতে গেলেও কষ্ট হচ্ছে। আর জাকিয়া আমাকে জানিয়েছেন বাদরামি আরো বাড়িয়ে দিন, ভালো থাকবেন অলওয়েজ। থ্যাংক ইউ আপনার সদুপদেশের জন্য। এবং পরিস্বপ্ন আপুটা অনেকদিন ধরে এসএমএস করছে, আমি সবসময় এসএমএস পড়ি না, খুবই অভিমান। তাহা আমাকে মিরপুর থেকে জানিয়েছেন, আপু থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকবেন। এবং ব্লু নাইটিঙ্গেল খুব সুন্দর কথা লিখেন, এই জন্য তার এসএমএস আমার সবসময়ই বেশ আরাধ্য একটা বিষয়, আকাঙ্ক্ষিত, খুব ভালো ভালো কথা লিখেন, আমি অনেক কিছু শিখতে পারি তার এসএমএস থেকে। যেমন আজকে লিখেছেন, সেটা হচ্ছে emptiness of you is more beautiful than your existence. It obliterates existence, yet when it comes, existence thrives, creates more existence. খুবই অসাধারণ তাৎপর্যপূর্ণ কথা, মহান উক্তি। মুন্সিগঞ্জের সজল একটা ব্যাপক কাব্যিক লাইন লিখে উৎসর্গ করেছেন অনাগত কাউকে। ইন্টারেস্টিং। সবাই কাব্যিক হয়ে যাচ্ছে, কিছুদিন পরে হয়তো বর্ষা একেবারে ঝুমঝুমিয়ে আমাদেরকে গ্রাস করবে, তারই পূর্বাভাস হয়তো এটা। সে যাই হোক, আমরা এসএমএস করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। যদি কোনো কথা লিখতে চান, যদি কোনো এরকম মনের ভাষা কাব্যিক আকারে ব্যক্ত করতে চান, অথবা গদ্যের কঠোর নির্মম ভাষায়, তাও হতে পারে। যদি কোনো গান শুনতে চান, কাউকে ডেডিকেট করতে চান, অথবা এর বাইরে যে কোনো কিছুর জন্য, আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথা, আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। ভবঘুরে যারা আছেন হাত জাগান, তাদের জন্য একটা গান এই মুহূর্তে, ক্রিপ্টিক ফাইটের গান ভবঘুরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আরেকবার, আর চলছে ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় যখন এক্স্যাক্টলি 12টা বেজে 2 মিনিট, তখন আপনার 12টা বাজাতে আমি আরেকবার হট সিটে করতে, আর সাথে থাকবো 2টা পর্যন্ত। এবং একটু আগে শুনছিলাম যে গানটা, সেই গানটা হচ্ছে অল্টার ব্রিজের একটা গান, ব্রোকেন উইংস। এবং এই গানটা শুনতে শুনতে আমি একটু নস্টালজিক হয়ে গিয়েছিলাম, বিকজ এই গানটা আমি ফার্স্ট শুনি 2005-এ, এবং আমি ওই একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বঙ্গবন্ধু হলে 413 নম্বর রুমের কথা আমি বলেছি, বেশ কয়েকবার কথা প্রসঙ্গে এসেছে। এবং ওই রুমটা আমার আরো বেশি করে কারণে মনে পড়ে, অনেক কারণ আছে মনে পড়ার, অসাধারণ কিছু মুহূর্ত, অসাধারণ কয়েকটা মাস, কিছু বছর ওখানে আমি কাটিয়েছিলাম। কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে ওই সময়টাতে আমি প্রচুর গান শুনেছিলাম, প্রচুর। একেবারে আমার কাজে ছিল ক্লাস থেকে ফিরে এসে কম্পিউটার অন করে একেবারে সারা অহর্নিশ না হলেও অসংখ্য প্রহর মুহূর্ত গান শুনতে এবং অনেক নতুন মিউজিশিয়ান, নতুন ব্যান্ড, অনেক ডিফারেন্ট জনরার মিউজিক। এবং শুধু গান না, ওই
ওই সময় প্রচুর প্রচুর মুভি দেখা হতো, প্রচুর মুভি, এবং আমার যতগুলো মুভি লাইফে আমি দেখেছি তার মধ্যে বেশিরভাগই মনে হয় ওই সময় দেখা। তো এই দুটো কারণে আমার যখন এই দুটো প্রসঙ্গ ঘুরে ফিরে আসে, ওই 413 নম্বর রুম আমার এখনো মনে পড়ে। তো এই ওয়াল্টার ব্রিজও আমি ফার্স্ট শুনি সেই 2005-এ ওই 413 নম্বর রুমে বসে। তো ওই মুহূর্তগুলো মনে হচ্ছিল, বিকজ এই গানটা আমি অনেকদিন পরে শুনলাম, ওই সময় খুব ভালো লাগতো গানটা, প্রচুর শোনা হতো। ব্রোকিংস দারুণ একটা গান। আর তার আগের গানটা ছিল হচ্ছে ক্রিপ্টিক ফেইটের ভবঘুরে। আমার মতো যারা ভবঘুরে আছেন তাদের জন্য। নাবিসা নিউ ফ্রেন্ডস, সো ইউর মোস্ট ওয়েলকাম। সে রাগ করেছে যে তার নাম কেন বলা হলো না, নতুন বন্ধুদেরকে ওয়েলকাম করলাম। অ্যালোন গার্ল এবং আরেকজন বন্ধু, তার নাম হচ্ছে নীল অপরাজিতা, তারা দুজন একটা বিশেষ ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে যে আমি 2 সপ্তাহ ছিলাম না, এর কারণ হিসাবে তারা অন্য একটা কিছু ভেবেছিলেন। ইদানিং এরকম SMS মাঝে মাঝে পাই আমি জানি না কেন ইদানিং এরকম SMS এর সংখ্যা বেড়ে গেছে। তারা ভেবেছিলেন যে আমার জীবনে একটা পরিবর্তন এসেছে এবং জীবন সঙ্গিনী এসেছে আমার, এবং শুভ কাজটা সেরে ফেলেছে, এই কারণে বোধহয় আমি 2 সপ্তাহ ছিলাম, এরকম একটা ইঙ্গিত তারা দিয়েছেন। এরকম ইঙ্গিত দেওয়ার কোনো দরকার নেই, আগামী বহু দিনের মধ্যে এরকম সম্ভাবনা নেই। সো আর যাই হোক, এটা হবে না। ওকে, মিথ আজিমপুর থেকে আমাকে জানিয়েছেন, সেটা হচ্ছে যে আপনার প্রিয় গানটা আমি একটু পরে প্লে করছি ভাই, একটু ওয়েট করতে হবে কষ্ট করে। মগবাজারের তানি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল গিফট। ওনার গিফটটা কিন্তু খুব সুন্দর ছিল। উনি লিখেছেন যে খুব সাধারণ করে একটা গিফট পাঠালাম তোমায়, বৈশাখী হাওয়ায় আধ শুকনো রেইনট্রি গাছের পাতা। সাধারণ। আর আবির আমাকে একটা জিনিস মনে করে দিয়েছে, আমি কোন একটা সপ্তাহে বলেছিলাম, সেটা হচ্ছে যে চেক ইন নিয়ে একটা আমি ফুড ফর থটস সেগমেন্ট করব বলেছিলাম, আমি আজকেই করতাম আপনার SMS পেয়ে। আমি চারবার আজকে একটু কথা খুব বেশি বলতে পারছি না এই মুহূর্তে, যেহেতু পুরোপুরি ফিট না আমি। আপনি একটা কাজ করেন ভাই, প্লিজ আমাকে নেক্সট কোন একটা দিন আমাকে মনে করে দেবেন একটু কষ্ট করে। হ্যাঁ, আমি অবশ্যই এটা করবো, যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদিও প্রতিশ্রুতি ভাঙাই আমার কাজ। সো ফ্রেন্ডস, SMS করার নিয়মটা একটু মনে করে দিই। যদি কোনো গান শুনতে চান, কাউকে সেটা ডেডিকেট করতে চান, নিজের কোনো ভাবনা, কথা, অনুভূতি যে কোনো কিছু শেয়ার করতে চান, অথবা যে কোনো কিছুর জন্য আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমার শর্টেস্ট রূপ, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। যে গানটা এখন প্লে করবো এটার নাম হচ্ছে ইন্ডালোর গান তোমার সকাল আমার উঠোনে। খুবই সুন্দর নাম, ইন্টারেস্টিং নাম, তোমার সকাল আমার উঠোনে। তাহলে রাতটা কোথায় ছিল? দ্যাটস আ কোয়েশ্চেন। Hello friends, hello once again and welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় 12:17 এবং শুনছিলাম একটু ফ্লোরিডার গান হুইসল বেবি। ইটস আ ভেরি চিজি সং ডেফিনেটলি। তার আগের গানটা ছিল যেটা, সেটা ছিল হচ্ছে ইন্ডালোর গান তোমার সকাল আমার উঠোনে। তাহলে রাতটা কোথায় ছিল সেটা ছিল আমার প্রশ্ন, আপনি আমাকে জানাতে পারেন। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। তারপর থেকে সঞ্জিত আমাকে লিখেছেন যে when I close my eyes I see you, when I open my eyes then I want to see you, if you are not around then I feel you are everywhere every second. আর এনিওয়ান ফ্রম এনিওয়্যার আমাকে জানিয়েছেন যে সময়ের কাছ থেকে কিছু মুহূর্ত চুরি করব ভেবেছিলাম, কিন্তু তাদেরকে স্মৃতির কাছ থেকে লুকিয়ে রাখাই কষ্ট। নাইট উইশের যে কোনো ট্র্যাক শুনতে যাচ্ছেন, আপনার SMS-টা সুন্দর লাগছে শুনতে, কিন্তু তাৎপর্যটা আমি বুঝতে পারছি না, আপনি বুঝে দিলে আরও ভালো হতো। এবং জেসি জেনি আমাকে লিখেছেন, সেটা হচ্ছে যে কোথায় গেল সেটা হারিয়ে গেল। আচ্ছা, স্নিগ্ধ ছায়া ফেলে সে দাঁড়ায় আমারে পোড়ায় তবু উত্তপ্ত নিঃশ্বাস, এ জীবনে জীবনের এলো না আভাস, বিবর্ণ বিশীর্ণ মরুতৃণে। খুব সুন্দর লাগতো। এটা কার কবিতা? আসলে খুব সুন্দর লাগছে, আমি আরেকবার ছায়া ফেলে সে দাঁড়ায় আমারে পোড়ায় তবু উত্তপ্ত নিঃশ্বাস, এ জীবনে জীবনের এলো না আভাস, বিবর্ণ বিশীর্ণ মরুতৃণে। দারুণ, দুর্দান্ত। যে কবি লিখে থাকুন, অসাধারণ লিখেছেন, হ্যাটস অফ টু হিম। তবে কবির নামটা জানালে আমি খুবই খুশি হব, কারণ এরকম মহান একজন কবির নাম জানতে বড্ড স্বাদ হচ্ছে। আর এই মুহূর্তে আমি SMS করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। আজকে হচ্ছে FM লাইব্রেরি সেগমেন্ট হবে এবং আরও কিছু হবে, অবশ্যই সারপ্রাইজ কিছু থাকতে পারে। নেভার নো, ড্রিমস অ্যাভিনিউ ইজ অলওয়েজ ফুল অফ এ লট অফ সারপ্রাইজেস, সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর যদি কোনো SMS করে কিছু লিখতে চান, কোনো গান শুনতে চান, যে কোনো কিছুর জন্য আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে রেডিও আমার শর্টেস্ট ভার্সন লিখবেন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। জেসি জেনি মনে হয় বহুদিন পর একটা গানের রিকোয়েস্ট করেছেন এবং তাদের রিকোয়েস্টের ধরনটা বেশ অদ্ভুত, মানে এমন একটা ভাবে রিকোয়েস্ট করেন যে মনে হয় মানে খুব দূরের কাউকে কিছু বলছে, এই জন্য খুব একটা জোরও দিতে পারছে না, একটা সংকোচও কাজ করছে। মানে এটা এক ধরনের খোঁচাত্মক স্টাইল আর কি, মানে আমাকে পিঞ্চ করার একটা ওয়ে। তারাও আমাকে পিঞ্চ করতে খুব পছন্দ করে, এরকম কিছু লিসনার আছেন যাদের কাজই আমাকে পিঞ্চ করা।
এটা বললেও আবার তারা রাগ করেন। সো জেএনজের জন্য আমি এই গানটা প্লে করছি এবং গানটা হচ্ছে তাহসানের একটা গান তুমিময়, এবং এর একটু পরে আরেকটা গান শুনে ফিরছি। সাথী থাকুন, কোথাও যাবেন না, ওকে? আর যদি আপনি আমাকে ছেড়ে না যান, আপনার জন্য অবশ্যই আমিও আপনার জন্য কিছু দেবো আজকে রাতে, সাথে থেকেই দেখুন না। আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র তোর আমিষ গন্ধ, দীর্ঘ দাঁতের করাত ও ঢেউনীল দিগন্ত সমান করে বালিতে আধ কোমর বন্ধ। এই আনন্দময় কবরে আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র তোর আমিষ গন্ধ। হাত দুখানি জড়ায় গলা, সাঁড়াশি সেই সোনার অধিক উজ্জ্বলতায় প্রখর কিন্তু উষ্ণ এবং রোমাঞ্চকর। আলিঙ্গনের মাধ্যমে আমার হৃদয় কি পায় পুচ্ছে শিকড়, আঁকড়ে ধরে মাটির মতন চিবুক থেকে নখ অবধি। সঙ্গে আছি রূপোর গুঁড়ো, উড়ন্ত নুন হল্লা হাওয়ার মধ্যে কাছে। সঙ্গে আছে হয়নি পাগল, এই বাতাসে পাল্লা আগল বন্ধ করে সঙ্গে আছে। এক অসুখে দুজন অন্ধ, আজ বাতাসের সঙ্গে ওঠে সমুদ্র তোর আমিষ গন্ধ। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন এই মুহূর্তে আজকে, আর চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং রেডিও আমার 88.4 FM এর সাথে থাকার জন্য আরেকবার ধন্যবাদ। এক অসুখে দুজন অন্ধ, এটা ছিল একটু আগে যে কবিতাটা পড়লাম তার নাম এক অসুখে দুজন অন্ধ, সুন্দর নাম, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। আর আমাকে বেশ কিছু বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তবে তার আগে একটু বলি কি গান শুনলাম। আমরা একটু আগে শুনছিলাম শ্রেয়া ঘোষালের কণ্ঠে 22 শ্রাবণ সিনেমার একটা গান গভীরে যাও। গভীরে যেতে হবে, গভীরে, এটাই হচ্ছে জীবনের সার বস্তু, মানে সার কথা, গভীরে যেতে হবে। তাহসানের তুমিময় শুনলাম আমরা, এবং আমাকে তাহমিনা তেজগাঁ থেকে জানিয়েছেন শেক্সপিয়ার বিশিষ্ট একজন আমাদের সাহিত্য জগতে একজন বিশিষ্ট কুতুব। তিনি বলেছেন যে ভালোবাসার প্রকাশ নেই, সেটা কোনো ভালোবাসাই নয়। এ ব্যাপারে আমার কি বিজ্ঞ মতামত, এটা তিনি জানতে চেয়েছেন। আমি তো এই ভালোবাসার অঙ্গনের এমন কোনো রথী মহারথী না যে আমার বিজ্ঞ মতামতের জন্য পুরো দেশ জাতি পৃথিবী অপেক্ষা করছে, বিষয়টা এরকম মোটেই না। তবে আমি যেটা মনে করি একজন নগণ্য নাদান ব্যক্তি হিসাবে, সেটা হচ্ছে যে না, যে ভালোবাসার প্রকাশ নেই সেটা কোনো ভালোবাসা নয়, এমনটা এরকম কোনো মানে বিশাল ফটো আমি দিব না। আমার যেটা আমি মনে হয় সেটা হচ্ছে যে আসলে মানে আমি কোনটা পছন্দ করি, আমার কোন পক্ষে আমার পক্ষপাত কোন দিকে। আমি প্রকাশবাদিতার পক্ষে সবসময়। প্রকাশ হোক, প্রকাশ করতে, প্রকাশ দেখতে দুটোই নিশ্চয়ই অনেক ভালো লাগার কথা। আমি প্রকাশের পক্ষে, শেক্সপিয়ার এগেনস্টে আমি। শার্লি আমাকে জানিয়েছেন ধন্যবাদ আপু আপনার পরামর্শের জন্য, এবং অ্যালান পার্সন্সের ওল্ড অ্যান্ড ওয়াইজ ট্র্যাকটা শুনতে যাচ্ছেন তিনি। মুগ্নি, সবসময় মনে থাকে তোমার কথা, এবং তুমি যেটা লিখেছো যে নেভার ওয়ান্টেড টু ডাইভ ইনটু দ্য ওশান অফ ডিপ্রেশন, স্টিল আই কুডন্ট হেল্প মাইসেলফ, আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং উইথ মি। যদি আমি বিস্তারিত জানতাম আসলে কি হয়েছে তোমার, হয়তো একটু হলেও আমি হেল্প করতে পারতাম, বাট বুঝতে পারছি না এই আমার এত সুইট আপুটার হঠাৎ করে এমন কি ডিপ্রেশনের ব্যাপার ঘটলো। আর মানচিত্র একে কেঁপে কেঁপে উঠো নিজের সীমানায়, এখনো বৃষ্টিকেই ভালোবেসে গেলে দমকা হাওয়ায় ভয় পেয়ে অস্থির হয়ে উঠো, কেমন যে তোমার মেঘরাজ। সুন্দর এসএমএস নির্জনের। আর আপাতত আর এসএমএস পড়ছি না, এই মুহূর্তে আমি একটা গানে চলে যাব, এবং গানটা প্লে করার আগে সবাইকে একটা প্রশ্ন রেখে যাই। সেটা হচ্ছে যে এই গানটার কথা আসলে গানটা আমি প্রথম শুনি 1995-তে ফিডব্যাকের মাকসুদুল হকের কণ্ঠে, এবং ওই যে একটা জলসা ম্যাগাজিন অনুষ্ঠানের কথা অনেকবার বলি, সেই অনুষ্ঠানে প্রথম শুনেছিলাম গানটা। এটা আসলে একটা বাউলদের গান, ফিডব্যাকের মাকসুদ তাদের কাছ থেকে নিয়ে তার মতো করে বলা যায় যে কাভার করেছেন আর কি। তো এই গানটার অর্থ আসলে বুঝতাম না সেই 95 থেকে কিছুদিন আগ পর্যন্ত। আমি পুরোপুরি অর্থটা কাছাকাছি গেলে হয়তো পুরোপুরি কখনোই বোঝা হয়ে ওঠেনি যে আসলে কি বোঝাতে চেয়েছেন বাউলরা এই গানের মাধ্যমে। অতি সম্প্রতি আমি গানের অর্থটা হৃদয়ঙ্গম করলাম, এবং একজন খুবই জ্ঞানী একজন সিনিয়র ভাই আমাকে অর্থটা পুরোপুরি বুঝিয়ে দিলেন। তো আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে আসলে আপনার কি মনে হয় এই গানটার অর্থ আসলে কি। খুব কিউরিয়াস আমি সেটা জানার জন্য যে আপনি কি ভাবেন এই গানের অর্থ সম্পর্কে। দেখি আমাকে কেউ জানাতে পারেন কিনা, যদি জানাতে পারেন নিশ্চয়ই তার জন্য কিছু থাকবে। গানটা হচ্ছে বাউলদের একটা গান, করিমানা কাম ছাড়ে না মদনে। ফিডব্যাকের কম্পোজিশনটা আমরা শুনছি, একটু পরে সাথে থাকুন।
Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধুর আজকে এবং শুনছেন রেডিও আমার 88.4 FM শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ থেকে আপনাকে আরেকবার স্বাগত। সাথে আছেন নিশ্চয়ই সময়টা ভালো কাটছে আশা করছি এবং একটু আগে শুনছিলাম মেরুন 5-এর গান ওয়ান মোর নাইট। অসাধারণ একটা গান, আমার খুবই ভালো লাগে এবং একেবারে একটা মানে সব সময় যখনই যেরকম মুড থাকুক না কেন এই গানটা শুনে একটা খুব চিয়ারফুল এবং খুব ভাইব্র্যান্ট, খুব মানে খুব অ্যানিমেটেড একটা মুড চলে আসে, মানে একেবারে চাঙা হয়ে যায় এক মুহূর্তে। আসলে মেরুন 5-এর গানগুলোর মধ্যে কিছু একটা ব্যাপার আছে, something like X Factor. তার আগে শুনছিলাম লালনের একটা গান ফিডব্যাকের কম্পোজিশনে, করিমনা কাম ছাড়ে না মদনে আমি প্রেম রসিক হব কেমনে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি মনে হয় গানটার অর্থ আসলে কি, দেখা যাক। এখন পর্যন্ত কিন্তু কেউ সদুত্তর দিতে পারেননি। সজল আমাকে একটা SMS পাঠিয়েছেন মানুষের আচ্ছা দেখা যাক সজলের উত্তরটা। আচ্ছা এটা আসলে আমি অর্থটা পুরোপুরি আমি ব্যাখ্যা করতে পারবো না অনেয়ারে, কারণ হচ্ছে আমাকে হয়তো অনেক বয়সের অনেক শ্রোতা এই মুহূর্তে শুনছেন, সে কারণে এটা অনেয়ারে ব্যাখ্যা করতে যাওয়াটা পুরোপুরি মানে সমীচীন হবে না, একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সচেতন মহল আমার কণ্ঠরোধ করতে পারেন আর কি। তো বাট আমি দেখতে চাই আপনি ঠিক মতো বুঝেছেন কিনা। আর আমি আজকে শুরুতেই বলেছিলাম বহুদিন পর আজকে FM লাইব্রেরি সেগমেন্ট হবে, তাহলে আর দেরি না করে চলে যায় সেখানে। FM লাইব্রেরি সবাইকে স্বাগত বহুদিন পর FM লাইব্রেরি সেগমেন্টে। এবং FM লাইব্রেরি সেগমেন্টে যে গল্পটা আজকে বলবো সেটা বলার আগে, সেটা শুরু করার আগে একটু লেখক সম্পর্কে বলে নেয়, এটা খুব ভালো। কারণ হচ্ছে যে জ্যোতিপ্রকাশ দত্তের কোনো গল্প বা কোনো লেখা সম্পর্কের আগে কোনো FM লাইব্রেরিতে আমার কোনো সেগমেন্ট করা হয়নি, করার সুযোগও ছিল না, কারণ তার লেখা এর আগে আমার কখনো পড়াও হয়নি। এটা একটা অবশ্যই ব্যর্থতা, কারণ বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র যে কজন আছেন, যদি আমি সেই 60 দশক থেকে শুরু করি, তার আগে থেকে অবশ্যই না, 60-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে যারা বাংলা সাহিত্যকে দুহাত ভরে দিয়েছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠতম ছোট গল্প যারা লিখেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জ্যোতিপ্রকাশ দত্ত। এবং সেই আসরে তার নাম একেবারে শুরুতেই উচ্চারিত হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার বহুদিন ধরে তার নাম শুনছি এবং তিনি যে অসাধারণ লেখেন, এটা অনেক বিখ্যাত লেখকের সাধারণ পাঠকের কথা বাদই দিলাম, অনেক বিখ্যাত লেখকের লেখা তো দেখেছি যে তারা জ্যোতিপ্রকাশ দত্তের নাম খুব শ্রদ্ধার সাথে নিয়ে থাকেন। কিন্তু ইভেন তার বই কেনা হয়েছে আরো 1-1.5 বছর আগে থেকেই, বেশ অনেকগুলো বই কিনে আমি জমা করেছিলাম, কিন্তু পড়া হয়নি এতদিন জ্যোতিপ্রকাশ দত্তের বই। এবং 2 সপ্তাহ আগে আমি প্রথম জ্যোতিপ্রকাশ দত্তের বই, 2 সপ্তাহ আগে না, ভুল বললাম, 1 সপ্তাহ আগে প্রথম আসলে মন দিয়ে পড়া শুরু করি। কারণ এর আগে একবার আমি মনে হয় যে পড়া শুরু করেছিলাম, কিন্তু জ্যোতিপ্রকাশ দত্তের লেখা আসলে অনেক বেশি পরিশ্রম করে পড়তে হয়, তাই সেই কারণে এরকম পরিবেশ উপযুক্ত না থাকলে, একেবারে নিবিড় মনোযোগ না দিতে পারলে আপনি আসলে কখনোই তার একটা গল্প শেষ করতে পারবেন না। কারণ জ্যোতিপ্রকাশ দত্তের লেখার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রচন্ড দুর্বোধ্য ভাষা, অনেক উপমা থাকে, অনেক ব্যঞ্জনা থাকে, অনেক রূপক থাকে, যার ফলে আসলে সহজে বোঝা যায় না যে আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন বা আপনি আসলে কি পড়ছেন, এটার অর্থই বা কি। অনেক বেশি হেয়ালি থাকে তার লেখার ভেতরে, মানে খুবই প্রচন্ড একেবারে মানে পূর্ণ মনোযোগ দিয়ে অনেক চেষ্টা করে একটা লাইন পর অনেকক্ষণ ভাবতে হয়। এরকম আমার হয়েছিল সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদো চাঁদের অমাবস্যা পড়ার সময়, মানে 1 লাইন পরে আমাকে 10 লাইন ভাবতে হয়। পুতুল নাচের ইতিকথার সময় এটা হয়েছিল। বেশ কিছু বই হয়, জ্যোতিপ্রকাশ দত্ত গিয়ে ঠিক একই অনুভূতি আমার হলো যে প্রচন্ড মনোযোগ দিতে হয়, ব্রেনের উপরে প্রচন্ড চাপ পড়ে এবং অনেক ভাবতে হয় আসলে আমি কি ঠিক পথে আগাচ্ছি, ভাবতে মানে ধরতে পারছি কিনা গল্পটা, এবং অনেক চিন্তা করতে, একটা গল্প পড়ার পরে অনেক আধা ঘন্টা চিন্তা করতে হয় যে আসলে প্রপার মিনিংটা বুঝলাম কিনা, বা বুঝলে আসলে কেন, মানে কিভাবে কি বুঝলাম। খুবই কষ্টসাধ্য তার গল্প পড়া। তো তার মানে আবার এই না যে আপনি পিছিয়ে যাবেন, যদি একটু কষ্ট করে গল্পটা পড়ে সেই মানে সত্যিকার হৃদয়ঙ্গম করতে পারেন, অসাধারণ একটা অদ্ভুত আনন্দ পাবেন। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, এইগুলোর খুব মানে এইগুলো একজন লেখক কিভাবে অদ্ভুত কুশলতায় এগুলোকে ব্যবহার করে একটা অন্যরকম ইঙ্গিতময় এবং একেবারেই অন্য একটা ফ্লেভার, অন্য একটা দুনিয়া কিভাবে তৈরি করতে পারেন, এটা জ্যোতিপ্রকাশ দত্তের লেখা না পড়লে হয়তো আপনার পুরোপুরি জানা হবে না। এবং অসাধারণ একজন গল্পকার। এখন আফসোস হয় যে আরো আগে কেন পড়া শুরু করলাম না জ্যোতিপ্রকাশ দত্তের লেখাগুলো। উনি আসলে প্রথম লেখা শুরু করেছিলেন 60-এর দশকে, 1967 সালে তার প্রথম গল্পের বইটা বের হয়। আচ্ছা, আমি ওনার সম্পর্কে এত মানে ইনফরমেশন বা ইন্ট্রো শুরুতে দিয়ে নিচ্ছি এই কারণে, যেহেতু আসলে উনি খুব বেশি প্রচারণা কামিও না এবং প্রচারণাতে আসেননি ওভাবে, এবং সেজন্য হয়তো বেশিরভাগেরই অগোচরে রয়ে গেছেন, কিন্তু বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার তিনি। এর অবশ্য প্রচারের আড়ালে থেকে যাওয়ার একটা কারণও আছে, সেটা হচ্ছে যে 1967-তে তার প্রথম বই দুর্বিনীত কাল যখন বের হয়, তারপরে 1968-তে বের হলো বহেনা সুবাতাস, আর তারপরের বছর 69 শীতাংশু তো সমস্ত কথা। এই
তিনটা বই বের হবার পর একটা বিশাল বিরতি ছিল, 20 বছর তার আর কোনো বই বের হয়নি, 69 থেকে 89। এবং উনি তখন প্রবাস জীবনযাপন করেন। এই মাঝখানের সময়টা দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে প্রায় 20 বছরের মতো তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যাপনা এবং সেখানকার বিভিন্ন পাবলিশিং হাউসেও চাকরি করেছেন। তারপরে প্রায় 20 বছরের মতো বিদেশে কাটানোর পর অবশেষে তিনি দেশে ফিরে আসেন এবং তারপরে আবার একটা বই প্রকাশ করেন 1989-তে, পুনরুদ্ধার। তো এই বিরতিটা এবং এই বিশাল একটা গ্যাপ যে পড়েছিল, এই কারণেই হয়তো ওই প্রচার বিমুখতার সাথে সাথে ওটাও হয়তো দায়ী, যে এই অনেক দিন একেবারে সবার অগোচরে থাকা। আর তারপর আরো কিছু বই তার বের হয়, উড়িয়ে নিয়ে যা কালমেঘ, ফিরে যাও জ্যোৎস্নায়, প্লাবনভূমি, তারপরে বিবি হাওয়ার আপনজন, মাতাল চন্দ্রভূমি, এরকম বেশ কিছু বই তার বের হয়েছে। এবং এই হচ্ছে জ্যোতিপ্রকাশ দত্ত সম্পর্কে সংক্ষেপে আমার একেবারে অল্প কিছু ইনফরমেশন দিলাম, আর অনেক কিছু বলা যেত। এবং 60-এর দশকে তখন তিনি প্রথম লেখা শুরু করেন, আর অনেকের সাথে যেমন আব্দুল মান্নান সৈয়দ, তারপরে আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, এরকম আরো অনেকে যখন ওই সময়টাতে 60 দশকে লেখালেখি শুরু করেন, সৈয়দ শামসুল হক, তখনই ধরে নেওয়া হয়েছিল যে উনি একজন অসাধারণ কথাশিল্পী হতে যাচ্ছেন, এবং সেটা তিনি হয়েছেন, শুধু হয়তো প্রচারণাটা ওভাবে পাননি। তো জ্যোতিপ্রকাশ দত্তের আসলে বেশ কিছু গল্প এই গত কয়েকদিন আমি পড়েছি এবং একেবারে বুধ হয়ে আছি তার দুনিয়াতে। এই আজকেও ওই একটা গল্প পড়তে গিয়ে যে লাইনটা আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম, একটা লাইনের কথা, ওটাও তারই লেখা, জ্যোতিপ্রকাশ দত্তের। তো যে গল্পটা আজকে এবং তবে জ্যোতিপ্রকাশ দত্তের গল্পগুলো নিয়ে সেগমেন্ট করতে যাওয়াটা রিস্কি, কারণ হচ্ছে যে ওনার গল্পগুলো আসলে এত দুর্বোধ্য এবং ইঙ্গিতপূর্ণ ভাষায় লেখা থাকে, সেটা আসলে আমি যদি পড়ে যাই আপনি হয়তো তেমন কিছু ওইভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন না, আস্বাদ নিতে পারবেন না হয়তো পুরো স্বাদটার। তো সেই কারণে পুরোপুরি পড়তে যাওয়াটা রিস্কি, এবং ওইটা আসলে ওই অর্থগুলো বোঝানোটা আরো রিস্কি, মানে খুবই ঝুঁকিপূর্ণ। এবং সেগমেন্ট করার পর হয়তো মনে হবে কিছুই বোঝাতে পারিনি গল্পটা, বা অবিচার করলাম গল্পের প্রতি, এটা আমারই ব্যর্থতা, অযোগ্যতা। কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন এরকম একজন সাহিত্যিকের সাথে পাঠকের একটু হলো পরিচয় করিয়ে দেওয়া উচিত। সেই কারণেই একটা গল্প মোটামুটি যতটুকু পারি একটু শেয়ার করার চেষ্টা করব। গল্পটার নাম হচ্ছে সৈন্যদের মতো নাম। নামটা খুব ইন্টারেস্টিং, সৈন্যদের মতো নাম। এটা হচ্ছে তার প্রথম দিকে লেখা, একদম 1966-67 দিকে লেখা এই গল্পটা, তার মানে প্রায় 50 বছর আগের একটা গল্প। দুঃখিত। এই গল্পটা আসলে আমি হুবহু লাইন ধরে পড়ে যাব না, বিকজ তাহলে যে বললাম আপনি সমস্যায় পড়বেন। তারপর আমার মনে হয় যে একটু তার ভাষা সম্পর্কে পরিচয় করে দেওয়ার জন্য আমার মনে হয় যে একটু পড়া যেতেই পারে। সেটা হচ্ছে যে একদম শুরু থেকে পড়ি। সৈন্যদল তাকে নেয়নি, কেননা সৈন্য হওয়ার জন্য কিছু আবশ্যকীয় গুণ অপরিহার্য, যেমন সুপুষ্ট দেহে দৃঢ় পেশি, প্রশস্ত বক্ষ, আবয়বিক দৈর্ঘ্য কিছুতেই অবহেলার নয়। সেই হচ্ছে সফল সৈনিক, যে সমস্ত গুণের অধিকারী বলেই সর্বদা নিজের অস্তিত্বে গর্বিত এবং উচ্চকণ্ঠে প্রবল বেগে আপনাকে নিরঙ্কুশ ঘোষণা করে। আঘাতসমূহ কেবলই ক্রীড়ার সামগ্রী হয়, যখন সেই সৈন্য ক্রমাগত উন্নতির ধাপে সুখের পসরা বসায় আর কৃতিত্বের স্মারকে দর্শনীয় হয়। এটা হচ্ছে শুরুটা। মানে আমরা বুঝতে পারি আসলে যে এই গল্পে যিনি কেন্দ্রীয় চরিত্র, একজন মানুষ, তার জীবনের শুরু থেকেই বা একটু জ্ঞান গরিমা হওয়ার পর থেকেই তার একমাত্র জীবনের লক্ষ্য ছিল সৈন্য দলে নাম লেখানো বা সামরিক বাহিনীতে জয়েন করা। এবং তার কাছে সৈন্যদের শৌর্য বীর্য, তাদের যে জাঁকজমকপূর্ণ অস্ত্রের ঝনঝনানি এবং তাদের সুযোগ সুবিধা এবং তাদের দৃপ্ত পদক্ষেপে এগিয়ে চলা, সমাজে তাদের যে অবস্থান, সবকিছু চিন্তা করে তার কাছে মনে হয় এই হচ্ছে শ্রেষ্ঠ জীবন, সামরিক বাহিনীতে নাম লেখানো। সৈন্যদের জীবন হচ্ছে শ্রেষ্ঠতম জীবন, এবং সেজন্য তিনি শয়নে স্বপনে একটাই স্বপ্ন দেখেন, সৈন্য দলে নাম লেখানোর। কিন্তু তার শরীরটা তাকে খুব একটা এ ব্যাপারে সহায়তা করেনি। তিনি ছিলেন ক্ষীণকায়। সৈন্যদের দলে নাম লেখাতে হলে যে শারীরিক যে সৌষ্ঠব এবং যে গুণাবলী থাকা দরকার, যে দৈহিক মানে সামর্থ্য থাকা দরকার, যে হাইট, যে ওয়েট, যে ফিটনেস থাকা দরকার, তার কিছুই তার নেই। একেবারেই অপুষ্ট, ক্ষীণকায় এবং শারীরিকভাবে আনফিট একজন মানুষ তিনি, যার ফলে তার এই জীবনের একমাত্র স্বপ্ন, সাধনা, ভালোবাসা, তার অস্তিত্বের মর্মমূলে যেটা নিহিত ছিল সৈন্য দলে নাম লেখানো, সেটা আসলে হয়ে ওঠে না। তিনি ব্যর্থতায় ডুবে যান এবং নিজেকে একজন ব্যর্থ মানুষ তার মনে হতে থাকে পরিণতিতে, পর্যায়ক্রমে। এবং শেষ পর্যন্ত তিনি এই হাহুতাশ নিয়ে জীবন কাটাতে থাকেন এবং অবশেষে তার মাথায় একটা ভিন্ন চিন্তা আসে, ভিন্ন একটা চিন্তা তাকে আন্দোলিত করে। সেটা হচ্ছে যে তার মনে হয় নিজে যেহেতু পারলাম না, অন্তত আমার যে ভবিষ্যতে আমার সন্তান সন্ততি যখন আসবে এই ধরনীতে, এ ধরাতলে, তাদেরকে দিয়ে না হয় আমার সেই অপূর্ণ স্বপ্নটা আমি একটু সত্যি করার চেষ্টা করব, দেখি তারা আমার সেই স্বপ্নটা পূর্ণ করতে পারে কিনা। যদি তারা পারে অন্তত, তাহলে আমার দুঃখ কমে যাবে যে আমি পারিনি, আমার সন্তান পেরেছে সেই বীর মহান সেনানী হতে। এরকম একটা ভাবনা তাকে গ্রাস করে এবং
তার পুরো অস্তিত্বটাই সেই ভাবনায় বিলীন হয়ে যায়। এভাবে গল্প এগিয়ে যেতে থাকে এবং এই যে আরেকটা লাইন পড়ি যে আসলে তার খুব হেয়ালিপূর্ণ ভাষা জ্যোতিপ্রকাশের, যেমন মানুষের জীবন কেমন করে কাটে কেউ জানে না, কখন কোন পথ দিয়ে পূর্ণতা এলো কেউ জানে না, অথবা শূন্যে পূর্ণের বৃথা আকুতি কেবল মাথা কুটে মরে। শূন্যে পূর্ণের বৃথা আকুতি, খুব ইন্টারেস্টিং। অবশেষে নিজের অপূর্ণ আকাঙ্ক্ষার সম্পূর্ণতা, মানে ওর ভাষা খুবই হেয়ালিপূর্ণ, যেটা আমি বললাম যে শূন্যে পূর্ণের বৃথা আকুতি, এবং এখানে যেমন অপূর্ণ আকাঙ্ক্ষার সম্পূর্ণতা আপন প্রতিনিধিদের মধ্যে দেখবার বাসনায় বলবৎ হলো। তাই পুত্রদের জন্য প্রথম থেকেই তিনি সৈনিক উপযোগী নাম স্থির করেন। এ কি অজ্ঞাত থাকে যে নামে কিছু যায় আসে না? কিন্তু এও তো সত্যি, অবলম্বন তোমার চাই। তাই বৃথা শূন্য গর্ভকেও চুরি করেও সৈনিকদের নাম নিতে পারে। তিনি বিশ্বাস করতেন তার প্রদত্ত নামেই তারা সবাই সৈনিক হয়ে উঠবে। মনে করা যাক সেই কথাটা, তোমার হৃদয় যখন অগ্নিগর্ভ, কেমন করে তুমি তখন পুষ্পের স্তবকে করস্পর্শ করতে চাও। আর এর ঠিক উল্টো কথা হচ্ছে, হৃদয় যদি অগ্নিগর্ভ করতে চাও, প্রথম থেকেই তাতে তাপ সঞ্চারিত করো। কেননা ইচ্ছাই তো আসলে মানুষের অর্ধেক জীবন। সৈনিকদের নামই এই জন্যে সৈনিক। কি অসাধারণ লেখা, অদ্ভুত ভাষার ব্যবহার। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যেটা, যে সৈনিক যেহেতু তিনি নিজে হতে পারলেন না, তার সন্তানদেরকে হওয়াতে চাইলেন, এবং সেজন্য তার প্রথম পদক্ষেপ মনে হলো যে আসলে নামকরণ দিয়ে শুরু করতে হবে সেই মহান অভীষ্ট লক্ষ্যে যাত্রা। এবং সেজন্য তিনি ঠিক করলেন যে নাম যদি যথোপযুক্ত সৈনিকদের মতো নাম না হয়, যদি যদু মধু হয়, তাহলে তো তারা সৈনিক হতে পারবে না। কারণ ওই যে তিনি বলেছিলেন যে তোমার হৃদয় যখন অগ্নিগর্ভ, কেমন করে তুমি তখন পুষ্পের স্তবকে করস্পর্শ করতে চাও। আবার হৃদয় যদি অগ্নিগর্ভ করতে চাও, প্রথম থেকেই তাতে তাপ সঞ্চারিত করো। কেননা ইচ্ছাই তো আসলে মানুষের অর্ধেক জীবন। তো তার মনে হয় ওই নামের ভেতর থেকে একটা তাপ সঞ্চারিত হবে তার সন্তানদের হৃদয়, এবং সেখান থেকে তারা সেই পথে চলার একেবারে রসদ যোগাবে। তো সেজন্য তিনি সৈনিকদের মতো নাম বাছাই করলেন, এবং তার 5 জন সন্তান সন্ততি এই ধরণীতলে আসলেন। তাদের নাম কি কি রাখা হলো একটু আমরা শুনি। নামগুলো হচ্ছে তোফায়েল, লাজপত, গুরগন, দলজিৎ, লক্ষ্মীবাই। সব বিখ্যাত বীর সৈনিকদের নামেই কিন্তু নামগুলো রাখা হলো, তোফায়েল, লাজপত, গুরগন, দলজিৎ এবং লক্ষ্মীবাই। খুব ইন্টারেস্টিং। তো দেখা যাক এই 5 জনকে ছোটবেলা থেকে সৈনিক হিসাবে গড়ে তোলাটা কিভাবে শুরু হলো। তিনি প্রত্যেকদিন সকালে তাদেরকে উঠে লাইন ধরে দাঁড় করাতেন এবং তাদেরকে পিটি প্যারেড করা শেখাতেন, লেফট রাইট করা শেখাতেন, এবং সৈনিকদের মতো বুক চিতি কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে নিঃশ্বাস নিতে হয়, কিভাবে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে হয়, এরকম একটা ট্রেনিং তিনি ছোটবেলা থেকে দেওয়া শুরু করলেন। এবং সকালবেলা উঠে ভেজা ছোলা, সৈনিকরা নাকি এই ছোলা খেয়ে পুষ্টি পায়, তিনিও তাদেরকে সেই খাবার দেওয়া শুরু করলেন। এবং তাদের প্রত্যেকটা কথা বার্তা, চিন্তা চেতনা, চলনে বলনে সৈনিকের মতো একটা দৃপ্ত তেজিয়ান একটা মনোভঙ্গি যাতে ফুটে ওঠে, সেই চেষ্টায় তিনি নিজেকে একেবারে অহর্নিশ নিবৃত্ত রাখলেন। এরকম একটা ব্যাপার আমরা গল্প পড়ে আস্তে আস্তে জানতে পারি। যদিও তাদের মায়ের পুরোপুরি মত ছিল না, কিন্তু তার খুব একটা ক্ষেত্রে ভূমিকাও ছিল না। সৈনিক হতে চাওয়ার আকাঙ্ক্ষা যে স্বামীকে একেবারে কি বলা যায়, মানে একেবারে সবসময় যে পর্যুদস্ত করে রাখে, তিনি আর সেখানে কিছু বাধা দিতে সাহস পাননি। যার ফলে সেই সৈনিক না হতে পারা ব্যর্থ সেই মানুষটা তার সন্তানের উপর এক্সপেরিমেন্ট চালাতে থাকেন আস্তে আস্তে। এবং তাদের আরেকটা মূল আদর্শ থাকে শিক্ষার, যে তারা পড়ে মার খাবে না, কেউ মারতে আসলে তারা পাল্টা আঘাত করবে এবং বুক চিতিয়ে এসে লড়াই করবে সব অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে। এরকম একটা জ্ঞানও তাদেরকে দেয়া হতে থাকে ওই ট্রেনিংয়ে, সামরিক ট্রেনিংয়ের পাশাপাশি ছোটবেলা থেকে। কিন্তু সন্তানরা তো এত কিছু বোঝে না, তাদের তো একেবারে শৈশবের সেই ছোট্ট কোমল মন, তারা চায় ছুটে বেড়াতে, তারা চায় খেলতে, তাদের সেই কিসের সৈনিক, কিসের তার বীরত্ব, এইসব তাদেরকে গ্রাস করেন এবং অনেক চেষ্টা করে তাদেরকে বোঝানো যায় না। শরীরও তো একটা অন্য প্রতিবন্ধকতা হতে পারে। যেমন দলজিৎ নামের যে সন্তান, দলজিতের জন্য তাদের স্বামী স্ত্রী দুজনের মন খারাপ হয়, কারণ দলজিতের শরীরটা ছোটবেলা থেকেই বেশ রুগ্ন এবং অসুখ বিসুখ তাকে ছাড়ে না, এবং সেজন্য এই সন্তানের প্রতি সেই সৈনিক হতে না পারা পিতার ক্ষোভ, আক্রোশ বেশি, ভালোবাসা দেওয়ার তো প্রশ্নই ওঠে না। তাকে উঠতে বসতে ধীবর, মুদি আগের জন্মে গোহাল ছিল, মুদি ছিল, ধীবর ছিল ইত্যাদি উল্টো পাল্টা কথা সন্তানকে বলা থেকে সে বিরত থাকে না। এবং দলজিদেরকে নিয়ে তার আশা অবশেষে সেখানে এই সমাপ্তি ঘটে, এই সন্তানকে আসলে কিছুই হবে না। তো এভাবে আসলে ট্রেনিং চলতে থাকে, তার স্বপ্নেরও আস্তে আস্তে ডালপালা ছড়াতে থাকে। এবং কিন্তু গত কয়েক বছরে কয়েকটি দুঃখজনক অভিজ্ঞতা তার হয়েছে। তোফায়েল যে ছেলে, যে নিজের এই নামটা একেবারেই পছন্দ করে না, যে তার নাম কেন তোফায়েল রাখা হয়েছে, সে তো আর বোঝে না যে সৈনিকদের নাম রাখা হয়েছে কারণ বড় সৈনিক তারা হবে।
তো সেই নামও স্বীকার করতে চায় না এবং সে এইসব ট্রেনিং ভবিষ্যতে সৈন্য মন্য এগুলো তাকে একেবারেই ছুঁতে পারে না বিষয়টা। এবং সে খুব একটা আবার সৈন্যদের মতো সুঠামদেহী স্বাস্থ্য তার নেই, কিন্তু তার ইন্টারেস্ট হচ্ছে দুষ্টামিতে এবং সে ক্লাসের অন্যদেরকে দুষ্টামি করে ব্যঙ্গ বিদ্রুপ করে মানে খোঁচাখুচি করে বাদরামিতে অস্থির করে তোলে। তার ইন্টারেস্ট হচ্ছে সেদিকে এবং ক্লাসে যেতেও তার ইচ্ছে করে না, পড়াশোনাও তার ভালো লাগে না, সে ক্লাসে যাওয়ার মধ্যেই বন্ধ করে দিয়েছে। পিতার রক্তচক্ষু লেফটেন্যান্ট জেনারেলের মতো তার সেই সামরিক কমান্ড কোনো কিছুই তোফাইলকে দমাতে পারে না। তোফাইল একেবারেই স্বাধীন চেতা এবং একটা সময় সে ক্লাসে যাওয়া বন্ধ করে এবং যেহেতু তার বাবা তাকে বলেছে যে ক্লাসে যাওয়া বন্ধ করলে তার খাবার দাবার ভরণ পোষণ কিছুই সে করতে পারবে না, আর সেজন্য তোফাইল যেটা করে সেটা হচ্ছে যে নিজেই নিজের জীবিকার জন্য একটা গ্যারেজে একটা ওয়ার্কশপে ভর্তি হয়ে যায় এবং সেখানে সে ওয়ার্কশপের কাজ গ্যারেজের কাজ শিখতে থাকে এবং পিতার তোয়াক্কা সে খুব একটা করে না। যদিও হৃদয়ে এতে ব্যর্থতার গ্লানি তাকে পিতাকে আরেকবার দ্বিতীয়বার গ্রাস করে যে নিজে পারলেন না, তোফাইলটাও শেষ পর্যন্ত বকে গেল। কিন্তু কি করার আছে তার আর, বাকিদের নিয়ে তিনি চেষ্টা করতে থাকেন। কিন্তু আরেক সন্তান লাজপত যার নাম, সেও বিছানা থেকে উঠতে চায় না সকালে, তারও শারীরিক অসুখ একটা পর একটা লেগে থাকে এবং এসব তারও ভালো লাগে না। শুধু বাকি যে তিনজন তাদের আবার খুব ইন্টারেস্ট, তারা কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে এবং একসাথে দল বেঁধে প্যারেড করে, এটাকে তারা বেশ বিনোদন হিসেবে নেয়। এবং যখন কোনো পুলিশ কিংবা সামরিক বাহিনী রাস্তা দিয়ে একসাথে হেঁটে যায় বা গাড়ি চলে যায়, তখন তারা সবাই মিলে আনন্দ সহকারে সেটা দেখতে যায় এবং তারাও মনে করে হ্যাঁ আমাদেরও একদিন এরকম হতে হবে। এবং এই তিনজনকে নিয়ে তাদের পিতা বেশ আশাবাদী, এরকম একটা ব্যাপার আমরা লক্ষ্য করি। এবং যখনই কোনো বিশেষ দিবসে সামরিক কুচকাওয়াজ বা প্যারেড হয়, সেই পিতা তার সন্তানদেরকে নিয়ে সেগুলো দেখিয়ে আনেন খুব উৎসাহ সহকারে, ভিড় সহ্য করে, ভিড়ের ঠেলা সহ্য করে, কারণ তার ধারণা এগুলো দেখে তার সন্তান ইন্সপায়ার্ড হবে সেই সামরিক বাহিনীর সৈন্য হতে ভবিষ্যতে বড় হয়ে। তো এভাবে গল্পটা এগিয়ে চলে এবং আমরা আস্তে আস্তে আরো দেখতে পাই যে তোফায়েল অবাধ্য হয়ে যাচ্ছে, সে গ্যারেজের কাজে সময় দিচ্ছে, সে পিতার কথা একেবারেই গ্রাহ্য করে না এবং বাকি তিনজন চেষ্টা করে যাচ্ছে। তো এর মধ্যে একদিন আমরা খবর পাই যে সামরিক প্যারেড হবে মাঠে এবং গভর্নর আসবেন ওই দেশের এবং তিনি সেই সামরিক অভিবাদন গ্রহণ করবেন। তো এটা পিতার কাছে মনে হয় অবশ্যই এটা দেখানো উচিত সন্তানদেরকে। তিনি অনেক কষ্ট করে তাদেরকে সেই সামরিক গ্রাউন্ডে সেই প্রস্তুতি নিতে থাকেন। তো এর মধ্যে হঠাৎ করে একদিন, আসলে এই জায়গাগুলো একটু বই থেকে পড়তে হবে, আসলে মুখেভাবে বোঝানো একটু কঠিন তিনি ওই সেই দিনটাতে তার কি হয়। তো শেষ পর্যন্ত যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে ওদিন একটা হঠাৎ করে নিজের জীবনের ব্যর্থতা, স্বপ্নভঙ্গ এইসব তাকে প্রচণ্ডভাবে গ্রাস করলে একই সাথে তিনি তখন দেখতে পান যে আসলে তার জীবনে শুধুমাত্র যে সৈনিক হতে পারেনি ব্যর্থতা এটাই না, আরও অনেক ব্যর্থতা আছে। তার টানাটানি সংসার, কোনো মতে জীবন চলছে না, ধার করে বাকি সন্তানদের স্কুলের খরচ, খাবার, বাজার এগুলো সব মেটাতে হচ্ছে। এবং তখন তিনি এক বড়লোক বন্ধুর কাছেও হাত পাততে যান, একেবারে ভিক্ষার মতোই, যে সন্তানদেরকে স্কুলের বেতন দিতে পারছেন না, পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না। তো এই সামগ্রিক ব্যর্থতা তার জীবনকে একেবারে প্রচন্ড কষ্ট। তো এই জায়গাটাতে এসে আসলে সেই এতক্ষণ পর্যন্ত মনে হয় পিতা আসলে একেবারে মাথা খারাপ এবং একেবারে উজবুক একজন ব্যক্তি, এরকম না হলে উল্টাপাল্টা কেন এরকম করছেন। কিন্তু এই জায়গাটাতে আসলে তার জন্য প্রচন্ড কষ্ট হয় যে আসলে এই মানুষটা হয়তো প্রতিষ্ঠার সাফল্যের পিছনে এত বেশি কেন তাহলে অসুস্থের মতো ছুটে যাচ্ছেন, বিকজ তার জীবনের যে সীমাহীন ব্যর্থতা, নিজে কিছু করতে না পারার বা কিছু না হতে পারার এবং সন্তানের ভরণ পোষণ বা পুরো পরিবারটাকে টানতে না পারার যে ব্যর্থতা, তাই হয়তো একটা ক্রমাগত তাকে একটা নিঃস্বাচ্ছন্ন মানুষের মতো তাকে ক্রমাগত সেই সন্তানদেরকে দিয়ে সেই পূর্ণতা আনতে যাওয়ার পেছনে ছুটে মানে তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, তাড়িত করে হয়তো তাকে। তার জন্য মমতার হৃদয় এই জায়গাটাতে সে হয়তো আর্দ্র হবে আপনারও। এবং তখন একেবারেই নির্জন একটা লেকের ধারে একটা দুপুর, একটা বিকেল একা একা কাটান নিজের জীবনের ব্যর্থতার হিসেব খুঁজতে। এবং তখন যখন সেখান থেকে তিনি বাড়ির দিকে ফিরে আসতে থাকেন, তখন তার সাথে বাড়িতে আসার পরে তখন তার মনে পড়েছে সেই সামরিক প্যারেড দেখার সময়টা পেরিয়ে গেছে এবং সন্তানদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়নি। কিন্তু সন্তান সেই তিনজন তারা খুশিতে লাফাতে চলে আসে এবং তারা বলে যে তারা নিজেরাই দেখে এসেছে এবং কিন্তু সেই প্যারেডের থেকে অন্য একটা প্যারেড তাদের কাছে ভালো লেগেছে। তখন তার বাবা জিজ্ঞেস করেন যে কোন প্যারেড? তখন তারা বলে যে তারা যখন ওই প্যারেড দেখতে যাচ্ছিল, তাদের বড় ভাই তোফাইল যে গ্যারেজে কাজ করে ওয়ার্কশপে, সে একটা ওই ট্রাক্টরের মতো একটা ডিজেল ইঞ্জিন চালিয়ে নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে এবং একেবারে তাকেই মনে হচ্ছিল ওই ছোট তিন ভাই বোনের কাছে যে সেই কোনো দেশের গভর্নর, তাদের বড় ভাই তোফায়েল, সে মনে হচ্ছিল যে সামরিক জিপে করে এগিয়ে যাচ্ছে এবং তাকে একেবারে দেশের গভর্নরের মতো লাগছিল, মনে হচ্ছিল যে সেই দেশের অধিপতি। কিন্তু ছোট তিন ভাই বোনের মনে হচ্ছিল যে এই গভর্নরকে স্যালুট দেওয়ার তো কেউ নেই। এই জন্য তারা তিন ভাই বোন রাস্তায় দাঁড়িয়ে তাদের বড় ভাই যখন তোফায়েল ট্রাক্টর চালিয়ে নিয়ে যাচ্ছিল ডিজেল ওয়ার্কশপের, তারাই একেবারে সামরিক বাহিনীর সৈন্যদের মতো করে তারা তিনজন তাকে স্যালুট দেয় এবং তাদের সেই স্যালুটের উত্তরে বড় ভাই তোফায়েলও একটু হেসে মাথা ঝুঁকিয়ে সেই অভিবাদন সামরিক
সামরিক অভিবাদন গ্রহণ করে, খুব সুইট একটা ব্যাপার। তো এই ঘটনা শুনে কিন্তু বাবার মনে, পিতার মনে প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া হয়। তিনি মনে করেন যে সামরিক স্যালুট এবং সামরিক বাহিনী কোনো রসিকতার বিষয় না, এটা নিয়ে তামাশা তাচ্ছিল্য হতে পারে না। প্রচন্ড ধমক দেন তিনজনকে যে কেন ওকে স্যালুট দিলি, সে কে, কেন তাকে স্যালুট দেওয়া হলো। এবং এক সন্তানের উপরে প্রচন্ড রাগে, ক্ষোভে, আক্রোশ, এবং ওই দিনটা যেহেতু তার বাজে কেটেছে, আরেকজনের কাছে হাত পাততে হয়েছে ভিক্ষার মতো করে, সবকিছু মিলে সে প্রচন্ড রিয়াক্ট করে ফেলে এবং একজনের গালে একটা থাপ্পড়ও বসিয়ে দেয়। এবং সন্তান তিনজন সেখানে হতবাক হয়ে যায় এবং তারা আসলে কোনো কথাও আর বলে না, কোনো প্রতিবাদও করে না, চুপচাপ চোখের পানি আটকাতে সেখান থেকে চলে যায়, এরকম একটা ব্যাপার হয়। এটা দেখেও পিতার খারাপ লাগে। তার কাছে মনে হয় যে এমন তো হবার কথা ছিল না, তাদের যে সন্তানেরা বড় হয়ে সৈনিক হবে তারা তো এত সহজে চুপচাপ মেনে নেবে না, একটা চোট দিলে তারা রুখে দাঁড়াবে, অন্যায়ের প্রতিবাদ করবে, কিন্তু তারা কোনো কথাই না বলে অশ্রু বিসর্জন করতে করতে পালিয়ে গেল, এটা তো সৈনিকের ধর্ম নয়। এবং তখন তার মনে হয় যে আসলে তিনি তাদেরকে সঠিক পথে চালনা করতে পারছেন না, একটা প্রবল ব্যর্থতা, বিতৃষ্ণা আবার তাকে গ্রাস করে। তার কাছে মনে হয় যে এক্ষেত্রেও তিনি কি আসলে ব্যর্থ হতে যাচ্ছেন, একটা অন্যরকম অস্তিত্বের সংকটে তিনি নিমজ্জিত হন। এবং তখন তার মনে হয় আসলে এই তিনজনকে দিয়েও হবে না, এই পাঁচজন সন্তানের কাউকে দিয়ে তার স্বপ্নটা পূরণ হবে না, তার আসলে আরেকবার তিনি ব্যর্থ হতে যাচ্ছেন, তার জীবনে সেই স্বপ্নটা অধরাই আসলে থেকে যাবে। কিন্তু তিনি দমে যাবার পাত্র নন। আমি একটু বই থেকে এই জায়গাটা পড়ছি। ওরা কেউ সৈন্য হবে না, বিড়বিড় করলেন তিনি। একটি আঘাত সইল না, রুখে দাঁড়ালো না, প্রতিবাদ করল না। অন্ধকারেও পীড়িত বালকের ভাবহীন সাদা চোখ স্মরণে এলে তিনি দ্রুত বিবর্ণ কক্ষে ঢুকে পড়লেন। সেখানে অন্ধকার আরো গাঢ়, নৈশব্দ আরো গভীর। ওদের নামগুলো মনে মনে উচ্চারণ করলেন তিনি। একটিও সফল সৈনিকের নয়, একটিও সৈন্যদের নয়। আক্রোশে, আশায় হাত মুষ্টিবদ্ধ হলো। এত সহজে ছাড়া হবে না। জীবন কেমন করে কোথা দিয়ে যায় কেউ জানে না, সফলতা কখন কোন পথ দিয়ে আসে কেউ জানে না। তাহলে আশা করতে দোষ কি? কেননা আসলে আশাই তো মানুষের অর্ধেক জীবন। তাই সৈনিকদের নামই সৈনিক। অনাগত সন্তানের জন্যে আবার একটি নাম খুঁজতে লাগলেন তিনি সেই অন্ধকারে। একটি নাম, শুধুই একটি নাম, সৈন্যদের মতন। এইখানে গল্পটা শেষ হয়, সৈন্যদের মতো নাম। দুর্দান্ত একটা গল্প। এবং আসলে এই গল্পকার কি বোঝাতে চেয়েছেন সেটা আমার পুরোপুরি আসলে চোখে আঙুল দিয়ে বলতে ইচ্ছে হচ্ছে না। সাহিত্যের একটু আড়াল থাকা ভালো, তবে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে সেটা হচ্ছে যে আমাদের চারপাশে কি এই গল্পগুলো আমরা অজস্রবার, অসংখ্যবার দেখি না। পিতা জীবনে এই হতে পারেননি, তাই তিনি তার অপূর্ণ স্বপ্নটা সন্তানকে দিয়ে পূরণ করতে চাচ্ছেন। সেজন্য ছোটবেলা থেকেই তার দুই কাঁধে ব্যাগের বোঝা, প্রচণ্ড বইয়ের বোঝা, এবং ছেলেটা এত বোঝা সইতে পারে না, তারপরও কোনো মতে সেই বোঝা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত স্কুল, কোচিং, প্রাইভেট টিউশনি সব কিছু করতে করতে, এবং এই পিতার এই স্বপ্ন, মাতার এই স্বপ্ন, এই সব স্বপ্ন পূরণ করার দায়ভার তার দুই কাঁধের উপরে, ছোট্ট দুই কাঁধের উপরে ছোটবেলা থেকেই পড়ে আস্তে আস্তে। এবং সেই মানুষটাই হয়তো হারিয়ে যায়, তাকে হয়তো সৈন্য অথবা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অনেক কিছুই এরকম বানানোর স্বপ্ন দেখা হয়। কেউ হয়তো বিদ্রোহ করে, তারা কিছুই হতে চায় না তোফায়েলের মতো, তার একেবারে সমাজের চোখে ঘৃণ্য একটা পেশা, কিন্তু সেখানে তার স্বাধীনতা আছে, সেখানে তার মুক্তি আছে, আনন্দ আছে। সেই ডিজেল ইঞ্জিন চালিত সেই যানবাহনটি সে চালিয়ে নিয়ে যায় দেশের গভর্নরের মতো, একেবারে অকুতূভয় স্বাধীন চেতা হয়ে। কিন্তু বেশিরভাগের চোখে সেটা ব্যর্থতা। তাদের চোখে হচ্ছে যে অন্যের দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, কিন্তু সেই দাসত্বের আবার একটা গালভরা নাম আছে, অমুক প্রতিষ্ঠানের অমুক তিনি, একটা সমাজে অবস্থান আছে, এবং সেখানেই সার্থকতা, সেখানেই জীবনের অন্তর্নিহিত তাৎপর্য লুক্কায়িত আছে বলে আমাদের বিশ্বাস। তাই আমরা ছোটবেলা থেকেই তালিম দেই, নাম থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে সবকিছুই তার তেমন হওয়া চাই। এরকম একটা গোলকধাঁধায় আমাদের জীবন কেটে যায়। আবার আমাদের ব্যর্থতার দায়ভার নিতে হবে আমাদের অনাগত সন্তানকে, তাদেরকেও সেটা পূরণের জন্য ছোটবেলা থেকেই দৌড়াদৌড়ি করতে হবে। আর আমরা কখনো সফল হব, আনন্দ উদ্ভাসিত হব, কখনো ব্যর্থতায় ডুবে যেতে যেতে আক্রোশে আবার ভাববো এদেরকে দিয়ে হবে না, অন্য কোনো নাম লাগবে, নতুন কোনো নাম অনাগত সন্তানের জন্য। এটা একটা আমার কাছে মনে হয় একটা চক্রের মতো চলতেই থাকবে, আমাদের চারপাশেই সেটা চলছে, এবং তার শিকার আমরাও, এবং আমরাও আরেকজনকে আমাদের অনাগত সন্তানকে শিকার বানাবো। এভাবেই চলতে থাক, সাফল্যের দৌড়ে আমাদের এগিয়ে যাবার প্রতিযোগিতা। সবাই আমরা সেই সাফল্যের পিছনেই দৌড়াতে থাকি। আর কিছু কিছু দু একজন ব্যতিক্রমী তোফায়েলের মতো তারা ঘৃণ্য কাজ করবে স্বাধীন চেতা হয়ে। এভাবেই সময় এগিয়ে যাবে এবং এভাবেই সময় আগায়। আজকের এফএম লাইব্রেরির গল্প ছিল এটাই, সৈন্যদের মতো নাম, এবং জ্যোতিপ্রকাশ দত্তের আরও অনেক গল্প আমি সামনে পড়বো আশা করছি এফএম লাইব্রেরি সেগমেন্টে। আপাতত আর কোনো কথা বলছি না। যদি কোনো গান শুনতে চান, যদি কোনো SMS করে নিজের অনুভূতি ব্যক্ত করতে চান, যে কোনো কিছুর জন্য SMS করবেন। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম থাম এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে।
নিলয় দাসের গান শুনবো, কত যে খুঁজেছি তোমায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার আর চলছে রেডিও আমার 88.4 FM এর শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। সেখানে আপনাকে আরেকবার স্বাগত। এবং একটু আগে আমরা শুনলাম FM লাইব্রেরি সেগমেন্ট বহুদিন পরে, এবং জ্যোতিপ্রকাশ দত্তের একটা গল্প শুনলাম, সৈন্যদের মতো নাম। শুনছিলাম একটু আগে ড্রিম থিয়েটারের গান হলো ইয়ার্স, এবং তার আগে ছিল নিলয় দাসের গান কত যে খুঁজেছি তোমায়। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তবে একটা কথা এসেছে ঘুরে ফিরে, সেটার অ্যান্সার দিয়ে নিয়ে এই বেলা। সেটা হচ্ছে যে আমি একটা ওই যে আমরা ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতার মতো একেবারে করেছিলাম, সবাই মিলে গল্প বানিয়েছিলাম। তো বলেছিলাম যে সেখান থেকে দুজনকে নিয়ে আমি একটা কোনো একটা শোতে আমন্ত্রণ জানাবো এবং তাদের সাথে লাইভ আড্ডা দেবো। সেটা খুব আজকেই হয়তো হতে পারতো, আমি পুরোপুরি সুস্থ থাকলে। সেজন্য হয়নি, হয়তো খুব শীঘ্রই হবে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ হয়তো এটা করতে পারি। এটা আমি বলে করবো না এমন হবে না। আর সজল আমাকে ওই যে করিমানা কামছাড়ে না মদনে প্রেম রসিক হবো কেমনে, লালনের এই গানটার অর্থ আমি জিজ্ঞেস করেছিলাম, এবং আমাকে সজল মোটামুটি এই শুদ্ধ উত্তর দিয়েছে। সজলের মিনিংটা ঠিক আছে, কিন্তু সেটা ওই যে বললাম, মানে ওই অনেয়ারে পড়াটা ঝুঁকিপূর্ণ হবে, বা অনেয়ারে সেটা এক্সপ্লেইন করাটা। তবে এটা খুবই দারুণ একটা মিনিং এবং অসাধারণ একটা, আসলেই খুবই তাৎপর্যপূর্ণ। নিজ দায়িত্বে জেনে নেবেন দয়া করে। সাইলেন্ট লিসনার, এবং তিনিও আমাকে এই গানের মিনিং খুব চমৎকারভাবে লিখেছেন। এই দুজনের অ্যান্সার আমার খুব ভালো লেগেছে, সজলের এবং সাইলেন্ট লিসনার এই দুজনের। আর আয়েশা ধানমন্ডি থেকে এবং আরো অনেকেই যে গল্পটা বললো একটু আগে, এটা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আমৃত্যু, আজীবন, সন্ধিক্ষণের যাত্রী এবং ফিরে যাও জোছনা, এই গল্পগুলো আয়েশার ভালো লেগেছে, জ্যোতিপ্রকাশ দত্তের লেখা। এবং আনজি, থ্যাংক ইউ ভাইয়া। আর রাশেদ আমাকে জানিয়েছে গল্পটা আসলে খুব ইউনিক, এবং আরো অনেক সুন্দর সুন্দর কথা লিখেছে গল্পটা সম্পর্কে। আবিরও রিয়াক্ট করেছে গল্পটার ব্যাপারে, এবং অসাধারণ বলেছ, সন্দেহ নেই। আচ্ছা, আর এরকম আরো বেশ কিছু SMS পাচ্ছি গল্পটা নিয়ে। এবং জ্যোতিপ্রকাশ দত্তের আসলে লেখা অদ্ভুত রকমের সুন্দর, মানে ভাষার এরকম নিয়ে এরকম, মানে ভাষা যেভাবে তিনি লেখেন মনে হয় যে ভাষা আসলে তার হাতের দাস, এবং শব্দগুলো তার দাস, আসলে যেভাবে ইচ্ছে সেভাবে খেলেন। কীভাবে যেন একটা অদ্ভুত রকম একটা, পুরোপুরি বোঝা যায় না, কিন্তু তারপরেও কি যেন একটা ইঙ্গিতময়তা, একটা অন্যরকম একটা অনির্বচন অনুভূতি গ্রাস করে। মানে মনে হয় আরো পড়ি, আরো ডুবে যাই, বুঝি আর নাই বুঝি, তাতে কিছু যায় আসে না। যে তোমাকে ওই প্রেমের অনুভূতির মতো, যে তোমাকে বুঝি আর নাই বুঝি, তোমাকে হারাতে চাই, হারাতে তো দোষ নেই, নাই বা বুঝলাম। সে যাই হোক, তো আরো কিছু অংশ পড়ি। আমার কিছু লোভ সামলাতে পারছি না জ্যোতিপ্রকাশ দত্তের এই অদ্ভুত রকম জাদুকরী লেখনীর চেহারাটা বোঝানোর জন্য। এতক্ষণে খবরের কাগজের সাদা অংশে ফুল এবং পাখির রাত অঙ্কিত হয়ে গিয়েছিল। শ্রীমন্ত, যে এতক্ষণ ধরে সেই সব পাখি এবং ফুলগুলোকে দেখছিল, যারা আসলে কোনো পাখি এবং কোনো ফুলই হয়নি, এবারে মুখ তুলে চাইল। তার অক্ষিপটের ওপরে কিসের একটা আবছা ছায়া ভাসল। সেই ছায়া ভাঙল, গুঁড়ো গুঁড়ো হলো, এবং শেষে টলমল করতে করতে থির থির করে কাঁপতে লাগলো। সামনে বসা বন্ধুকে এবারও সেই দৃষ্টি গাঢ় আসলে সে আবদ্ধ করলো, নরম এবং কোমল, এবং শেষে দ্রব হলো। আর যে দুই যুদ্ধমান সৈনিক এতক্ষণ তাদের পাশে পাশে, মাথার উপরে এবং চোখে মুখে সারা অঙ্গে লুকোচুরি খেলছিল, তারা এবারে একাত্ম হয়ে গালে গাল রেখে মিশে গেল। কিন্তু তাদের সঙ্গে এলো না একজন চোখে অলৌকিক প্রাসাদের এবং নিখুঁত ফুল পাখি আঁকার স্বপ্ন নিয়ে, এবং আরেকজন তারই পাশে টলমল আবছা চোখে চেয়ে বসে রইল। আরেক এমনি সামনে গম্ভীর মেঘ, এবং পিছনে পড়ন্ত বেলার রোদে মাখা দুর্লভ বিকেলের জন্য। কি অদ্ভুত লেখা! ওই যে বললে তোমাকে বুঝি আর নাই বুঝি, তোমার ভেতরে হারাতে শান্ত হয়, ঠিক ওরকম আর কি। এটা ছিল যে গল্পটা পড়লাম, এটা হচ্ছে তার প্রথম প্রকাশিত গল্প, কিন্তু তাতেই কি অদ্ভুত জাদুকরী লেখা। আচ্ছা, আরো কয়েকটা অংশ একটু পড়ি। আরো কয়েকটি পুতুল আছে, একটা অদ্ভুত রকম গল্প। আচ্ছা, ওনার গল্পগুলো শুরু হয় একটু দুর্বোধ্যতার ভেতর দিয়ে। প্রথম দুটো লাইন আমি গল্পটা পড়ি, আরো কয়েকটি পুতুল গল্পের। আরো কয়েকটি ক্রীড়ারত পুতুল এ ওর গায়ে গড়িয়ে পড়ল, এবং তখন সেই মোহন অন্ধকারের দুষ্কৃতিগুলি ধরা পড়তে লাগলো, যারা প্রতিকারহীন। চুলের প্রান্ত, চিবুক এবং সেই অপরাধী দেহ বেয়ে জল গড়িয়ে নামছিল। এই জল, মেঘ থেকে যে জল হলো, যে আমার হাতের নয়, সে মাটির বুকে রেখা এঁকে খানিক দূর এগিয়ে গিয়ে নদী হয়। এখন যদি নদী হতো তবে আমি ডুবতাম। আবার ঘটি থেকে নেবে তিন ধারায় প্রবাহিত হয়ে তারা যদি ত্রিবেণী হতো তবে আমি ডুবতাম। ত্রিবেণী সমুদ্র সঙ্গমে মিশত, আমি ডুবতাম। অদ্ভুত জাদুকরী ক্ষমতা। এই গল্পটারই আরো কয়েকটি পুতুলের একদম শেষ লাইনগুলো পড়ি, সেগুলো দারুণ।
পায়ের শব্দ যেন বাতাস না শোনে ভাবছিলেন মনমোহন। এক পা ফেলার শব্দ মিলিয়ে গেলে আরেক পা ফেলছিলেন ঘাসের ঝোপ মারিয়ে। চাপা পড়া ঘাসগুলো পায়ের নিচ থেকে বেরিয়ে এসে আড়মোড়া ভাঙল। তারপর দেখল পুতুল। তখন দু চোখ রাঙা করে প্রচণ্ড ধমক দিল তারা। অমন করে কে যায়, কে যায়, কে? দারুণ। একজন পুরুষ যে গল্পটাও পড়েছি, এটাও চমৎকার, অদ্ভুত সুন্দর একটা গল্প। দারুণ একটা গল্প এটাও। এটাও আমার মনে হয় সবগুলো গল্পই পড়া উচিত আসলে, এবং এগুলো আসলে সবগুলো কাভার মানে সবগুলো সম্পর্কে বলাটাও কঠিন, এত বেশি আসলে ইঙ্গিতময় গল্পগুলো। এই গল্পের শেষটা একটু পড়ি, সুন্দর। উত্তপ্ত শোণিত তার বক্ষের সুন্দর পবিত্র প্রস্রবণ, তার বঙ্কিম রেখা ক্রমেশেই গ্রাম প্রান্তে আসন্ন সন্ধ্যার ম্লান মেদুর বটচ্ছায়ায় প্রায়ন্ধকার বনপথে নয়াঞ্জলির নীল বদ্ধ জলে সর্বত্র প্রবাহিত নদীর অঙ্গীকার দেয়। পরম তৃপ্তির সঙ্গে সেই সর্বকালের পরিত্যক্ত কুলাঙ্গার বলল, এই প্রবাহিত নদীই গ্রামবাসীকে আমার সন্ধান দেবে। তারা এই শোণিত ললাটের তিলক করুক, একবার তারা শহরে আসুক, কেননা এখনো আমরা একজন পুরুষ চাই। দারুণ। আর আরেকটা গল্প অসাধারণ লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে ওই গল্পটা হচ্ছে তার ফেরা, একজন মানুষের ফেরা, ফিরে আসা। আচ্ছা, এখান থেকে জাস্ট কয়েকটা অংশ পড়ি, আর পড়াটা বন্ধ করি। সেটা হচ্ছে যে, যাই হোক, অবশেষে সে ফিরেছে, স্বেচ্ছায় নয়, তাকে ফেরার সুযোগ দেওয়া গেছে, যদিও তা বিপজ্জনক। তাই সেই বিশাল ভয়াবহ সুউচ্চ প্রাচীর বেষ্টিত অট্টালিকার প্রাঙ্গণে বিচরণরত স্বাস্থ্যবতী গাভী, তার পুচ্ছের আয়াসজনক আন্দোলন, নির্দোষ ক্রীড়ারত বালিকা অকস্মাৎ অপরিচিত দৃশ্যের মতো মনে হতে থাকে। ভয়ঙ্কর লোভ, দুর্বার কোনো বাসনা সেখানে জন্ম না নিলেও এক অবিরল অস্বস্তি অনায়াস লক্ষ্য। সাধু, সাধু। একটু পরিলোভটা সামলাতে পারছি না। আচ্ছা, একটু বর্ণনাটা, ভাষার বর্ণনা আরেকবার একটু দিই। রাস্তার দুধারে ফসল, শেষ প্রান্তরে অবারিত শূন্যতা, এবং কোথাও আগাছা, জঞ্জাল। শূন্য মাঠ থেকে শীতল হাওয়া ঝাঁকে ঝাঁকে চলে আসে, স্পর্শকাতরের জন্যে তারা ভয়াবহ। তারপর তারা দ্রুতগামী যানে আরোহীদের পরিদেহ কাঁপিয়ে দেয়। সর্বাঙ্গ তখন কম্পমান। দূরে টিলার শ্রেণী দৃশ্যমান হয়। অস্পষ্ট কুয়াশা কেবল জটিলতার সৃষ্টি করে। যন্ত্রণা ক্রমাগত বাড়তে থাকলে কিছু শান্তির চেষ্টা অবশ্যম্ভাবী রূপে দেখা দেয়, বিশেষত সেই সরোবরের নির্জনতা। বিদ্যুতের মতো তার মনে সেই নির্জনতা বিপুল অর্থবহ এক রূপ নেয়। সারা জীবনে যা বলা যায়নি, আমার চাওয়ার কথা তাই সেখানে বলা যাক না কেন। চিৎকার, গর্জন, খেদ, তিরস্কার সেখানে অবাধ স্বাধীনতা পায়। স্পর্শেই কেবল চেতনা আসে, মানবিক স্পর্শ প্রকৃতই জাগতিক। দারুণ উপমা। দারুণ। আপাতত পড়বো না, শুধুমাত্র আরেকটা অংশ পড়েই আপাতত এখানে আমি শেষ করছি। জ্যোতিপ্রকাশ দত্তের গুণগান গাওয়া। ছোট ছোট ঢেউ পাড়ে আঘাত করলে সেখানে তখন আর কোনো স্বচ্ছ শ্বেত বর্ণের আভাস দেখা যাচ্ছিল না। পাখির ডাক আরো সুদূর এবং ক্ষীণ হয়। তারা টিলার ওপরে গাছের কোটরে বোধহয় রাত্রির বাঁশ খুঁজতে থাকে। ঝিঝি পোকার অবিশ্রান্ত শব্দ স্পষ্ট বোঝা যায়। একটু পরে পাখির ডাকে পরাস্ত করবে। কুয়াশার গন্ধ অনুভব করা যাচ্ছিল। শূন্যতারও একটা গন্ধ আছে। তারা মাঠের বুক থেকে বাতাসের সঙ্গে ভেসে আসে।
দারুণ। সে যাই হোক, এত কিছু বলার আজকে একটা উদ্দেশ্য ছিল, যেহেতু উনি খুব বেশি প্রচারণার সৌভাগ্যটা হয়নি, সৌভাগ্য দুর্ভাগ্য সেটা অবশ্য আপেক্ষিক একটা বিষয়, বিতর্কের বিষয়। তাই আমার কাছে মনে হয়েছে যে আসলে এই সময়ের পাঠক পাঠিকাদেরকে এই অসাধারণ গুণী শিল্পী যিনি সেই 60 দশক থেকে লিখে যাচ্ছেন অবিরত, মাঝখানে একটা 20 বছরের গ্যাপ অবশ্য বাদ দিলে, তার সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া, যাতে আপনি অনুপ্রাণিত হয়ে নিজেই সেই জ্যোতিপ্রকাশ দত্তের গল্পের অদ্ভুত ভুবনে প্রবেশ করতে পারেন। কারণ বলা হয়ে থাকে, এবং কথা সত্যি, আমার কাছে তাই মনে হয়েছে যে বাংলাদেশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার হচ্ছেন জ্যোতিপ্রকাশ দত্ত। আর আমি ব্যক্তিগতভাবে সৌভাগ্য একটা বলবো, সেটা হচ্ছে যে অনেকে যেহেতু SMS করছেন তাকে নিয়ে, গত বছর বইমেলাতে তার সাথে আমার দেখা হয়েছিল এবং আমি বিরল সৌভাগ্য একটা পেয়েছিলাম। তার অটোগ্রাফ সংবলিত একটা বই আমার কাছে আছে। তার সামনে সাহিত্য নিয়ে, গল্প নিয়ে বেশ কথাবার্তা হয়েছিল এবং তারপরে তিনি সেই অটোগ্রাফটা দিয়ে সেই বইটা আমাকে দিয়েছিলেন, এবং এটা আমার কাছে একটা অনেক বড় একটা সৌভাগ্য মনে হয়। শ্রদ্ধা করে স্মরণ করছি তাকে, এবং আরো অনেক ভালো ভালো লেখা তার হাত থেকে আসুক, এটাই আশা করছি। আপাতত আর কিছু বলবো না, SMS করার নিয়মটা শুধু বলি। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠান 6969 এই নাম্বারটাতে। ওয়ারফেসের গান শুনতে চেয়েছিলেন তানি নামের একজন বন্ধু মগবাজার থেকে, আর ঘাসফুল লিখেছেন অনেক সুন্দর একটা কথা, সেটা তো বুঝলাম, তবে যে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারেন না, না হয় নাই পারলেন, কিন্তু আপনার জন্য ঘাসফুল, যেহেতু আপনার নাম, আপনার জন্য ঘাসফুল বিষয়ক একটা গান থাকবে আলো গানের পরে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আজকে এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM-এ। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে পার্থ বড়ুর একদম প্রথম দিকের গান, 1994 বের হয়েছিল এই গানটা, ঘাসফুল কাশবনে, এবং তার আগের গানটা ছিল ওয়ারফেসের গান, 2000 সালে বের হওয়া অ্যালবাম আলো অ্যালবামের টাইটেল ট্র্যাক। এবং এই মুহূর্তে শুনছেন আমাকে, কিন্তু সময় খুব বেশি নেই, আমার মনে হচ্ছে আরেকটা গান প্লে করা যেতে পারে, তাই আমি সেই অল্প সময়টা আমার কথা দিয়ে নষ্ট না করে একটা ভালো গান শুনে সেই ফাঁকে পুরোনো দিনের একটা গানের শাফিন আহমেদের ভার্সনটা শুনতে খুব ইচ্ছে হচ্ছে, এবং এই গানটা যতবারই শুনি আমার মনে হয় আরো 1 লক্ষ কোটি বার শুনলেও আমার প্রতিবারই ভালো লাগবে, এত বেশি ভালো লাগে এই গানটা আমার কাছে। যদি কারো জীবনের সাথে মিলে যায় তিনি হয়তো আর একটু বেশি উপভোগ করবেন, আমার সাথে না মিলে যাওয়ার পরেও আমি এত বেশি উপভোগ করি, আর মিলে গেলে নিশ্চয়ই কথাই নেই। দুর্দান্ত গান, দুর্দান্ত লিরিক্স এবং দুর্দান্ত সুর। কমল দাশগুপ্তকে আরেকবার শ্রদ্ধা করে স্মরণ করছি। স্বর্গীয় একজন সুরকার ছিলেন তিনি, মূলত স্বর্গের সুর তার সুরে খেলা করে। সে যাই হোক, আমি হার মেনে নিচ্ছি, গানটাই হচ্ছে মেনেছি গো, হার মেনেছি। অসাধারণ, নিঃসন্দেহে। সময় শেষ হয়ে কিন্তু আরো শেষের পরের দিকে ধাবিত হচ্ছে। আমি একটা শেষ কবিতা পড়ে আমার মনে হয় আজকে বিদায় নেওয়া ভালো। এটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, এটা দিয়ে শেষ করছি। কবিতাটার নাম হচ্ছে পাবো প্রেম কান পেতে রেখে। বড় দীর্ঘতম বৃক্ষ বসে আছো দেবতা আমার, শিকড়ে বিহ্বল প্রান্তে কান পেতে আছি নিশিদিন। সম্ভ্রমের মূল কোথায় মাটির নিথর বিস্তারে, সেইখানে শুয়ে আছি মনে পড়ে, তার মনে পড়ে যেখানে শুয়ে গেলে ধীরে ধীরে কত দূরে আজ স্মারক বাগানখানি গাছ হয়ে আমার ভিতরে শুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল পাতা ফল শাখা তোমাদের খোড়া বাসা শূন্য করে পলাতক হলো। আপনারে খুঁজি আর খুঁজি তারে সঞ্চারে আমার, পুরনো স্পর্শের মগ্ন কোথা আছো বুঝি ভুলে গেলে, নীলিমা উদার যে মনে পড়ে নাকো গোষ্ঠের সংকেত, দেবতা সুদূর বৃক্ষে পাবো প্রেম কান পেতে রেখে।